of this class. You all know that this is our second free session of this course, and in this class I am going to talk about practical use of tense, modal and semi-modal auxiliary verb। অর্থাৎ আমরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচার শিখে বসে থাকি, বাট প্র্যাকটিক্যালি কিভাবে সেটাকে চর্চা করতে হয় এটা কিন্তু আমরা বুঝি না। বাংলায় একটা কথা ভাবলে সেটা ঠিক কোন টেন্সের ভিতর যাবে আমরা বুঝতে পারি না, কনফিউশনে পড়ে যাই। বা প্র্যাকটিক্যাল কনভারসেশন, স্পিকিং এ এইগুলোর স্ট্রাকচার আমরা জানি, বাট অ্যাপ্লাই করতে পারি না। অ্যাপ্লাইটা কিভাবে করতে হয় এইটা আমি আপনাদের আজকের এই ক্লাসটা থেকে দেখিয়ে দিব। এরপর আমি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো, দেন কিভাবে আপনি ইংলিশে সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন। ইভেন গত ক্লাস আমি বলছিলাম যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি গুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখার প্রয়োজন হয়। সো এই ভার্ব গুলোকে মেমোরাইজ করার ওয়েটা কি, কিভাবে এটাকে মুখস্থ করবেন বা এটাকে কিভাবে সহজে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে এই ভোকাবুলারির যে প্রবলেমটা আপনাদের থাকে এটা থাকবে না। ঠিক আছে, তো লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তো প্রথমত যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই বেসিক থেকেই শুরু করি। তো টেন্সের কনসেপ্টটা কি? যে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। যারা গত ক্লাস করেননি, মিস করেছেন, তারা দেখবেন, তাহলে আজকের ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে আপনাদের কাছে। এই টেন্স আমরা প্রত্যেকেই জানি তিন প্রকার। দেখেন, আপনারা যেটা জানেন সেটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, যেটা আমাদের অজানা, যেটা সম্পর্কে কনসেপ্ট বা ধারণা নেই, আমি সেটা নিয়ে কথা বলবো। আমরা টেন্সের স্ট্রাকচার অনেকেই জানি, বাট প্র্যাকটিক্যাল ইউজটা জানি না। সেইটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। তো একটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এবার দেখেন, টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, আমরা এটা জানি। এবং এই প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে, ক্লাসিফিকেশন আছে। অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। অর্থাৎ 12টা স্ট্রাকচার যদি জানা থাকে, আপনি একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে 12 ভাবে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। যেটা গত ক্লাসে আমি বলছিলাম আপনাদের। আবারও বলছি, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে সিকোয়েন্স মেনটেন করতে হয়, চেইন অফ কমান্ড থাকে এই ল্যাঙ্গুয়েজে। বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনি কখনো শিখতে পারবেন না। বাট যদি একটা ধারাবাহিকতা মেনটেন করে এগোতে পারেন, যদি বুঝতে পারেন আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, তো আমি কোন জায়গা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজে ঠিক কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, এটা বুঝতে পারলে দ্রুত ডেভেলপ করা যায়। আর এটা বুঝতে না পারলে দিন, মাস, বছর যেতে থাকবে, আপনিও শিখে যাবেন, শিখবেন, শিখতে পারবেন, ওই শেখাটা শেষ নামাতে পারবেন না, কমপ্লিট করতে পারবেন না। এটা হচ্ছে মেইন কথা। তাহলে দেখেন, তাহলে দেখেন, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমি যে কথাটা আপনাদেরকে একটু বেশি করে বোঝাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ টেন্সের ব্যবহার। অ্যাক্টিভ টেন্স বলতে আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই সবগুলো স্ট্রাকচারই কিন্তু প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং বা কমিউনিকেশনে প্রয়োজন হয় না। জাস্ট 5 থেকে 6টা টেন্সের স্ট্রাকচার যদি বেশি ভালো করে জানা থাকে, তাহলেও আপনার দৈনন্দিন জীবনের কথাবার্তাগুলো চালিয়ে নেওয়া যায়। এবং গত ক্লাসে আমি আরো একটা কথা বলছিলাম, শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা থটটাকে ইন ডিটেলসে প্রকাশ করার জন্য এই টেন্স এর পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হয়। তো এইখানে একটা বিষয় বলছে, দেখেন, আমি প্রথমত আলোচনা করব অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স। অর্থাৎ টেন্সের কিন্তু অনেকগুলো পার্ট। তো আমি যদি এখানে একটু দেখি, দেখেন, সিম্পল বা ইনডিফিনিট টেন্স কি বলছে। আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। তো এই অধ্যায়টা অত্যন্ত অ্যাটেন্টিভলি স্টাডি করতে হবে। তার মানে দেখেন, যে 12টা টেন্স আছে, আপনি যদি 9টা টেন্সের স্ট্রাকচার এক পাশে রাখেন আর 3টা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এক পাশে রাখেন, এটা সমান কাজ করে, তাহলে এদের গুরুত্বটা কত বেশি, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। এই জন্যই বলছি, সবগুলো টেন্সের স্ট্রাকচার সমানভাবে অ্যাক্টিভলি কাজ করে না। তো কোনটা বেশি প্রয়োজন, কনভারসেশন কমিউনিকেশনের জন্য কোন বিষয়গুলো বেশি জানতে হবে, এইটা আমাদের বোঝা দরকার। তো এইখানে দেখেন একটা টেবল আছে। এই পিডিএফ ফাইল আমি দিয়ে দিব, এত কিছু ডিটেলসে পড়াতে গেলে অনেক সময় চলে যাবে। তো এই টেবিলটার দিকে যদি একটু ফোকাস করেন তাহলে একবারে বুঝে নিতে পারবেন। এখানে দেখেন লেখা আছে স্টেপ 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, স্টার্টার। অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট থাকে। সাবজেক্ট হতে পারে আই অথবা উই বা ইউ, হি, শি, দে, ইট, রানা, এগুলো হতে পারে। এরপরে আমরা আমরা ভার্ব ইউজ করি।
প্রেজেন্ট সিম্পল বা V1, পাস্ট সিম্পল বা V2, ফিউচার সিম্পল। ফিউচার ফর্ম বলতে কোনো ফর্ম হয় না, মূলত প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত করলে ফিউচারে কথা বলা যায়। এবং শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পারসন সাবজেক্টের সঙ্গে ইউজ করা যায়। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যালের ব্যবহার করা যায়, অন্য কোথাও যায় না। কিন্তু উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গেই ব্যবহার করা যায়, এজন্য মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহারটা বেশি হয়। এবং শ্যালকে স্কিপ করে যদি উইলের ব্যবহারটা আপনি সব জায়গায় করেন তাহলে আর কোনো কনফিউশন থাকে না এই জায়গাটাতে। তো দেখেন, যেটা মেইনলি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই প্রেজেন্ট সিম্পল বা V1, এর মানে কি সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্মটা ইউজ করলে কি হচ্ছে, আমার একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, কেউ কোনো কাজ ডে টু ডে লাইফে করে থাকে, সেই ধরনের একটা সেন্স দেয়। যখন আমি পাস্ট ফর্মটা ব্যবহার করছি তখন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স হচ্ছে, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করেছিল, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। আর যখন এই উইল প্লাস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে বা কেউ কোনো কাজ করবে এরকম বোঝায়। এটা গত ক্লাসে আমি বলছিলাম যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, একটা প্রেজেন্টেশনের মাধ্যমেও দেখিয়েছিলাম হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট উইল ইউ ডু টুমরো। অর্থাৎ এই যে আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই টেন্সের স্ট্রাকচারটা মূলত কি, এইগুলো কিন্তু গত ক্লাসে বলছিলাম যে টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে, অর্থাৎ এই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে মূলত আমাদের কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। একটা বাক্যের সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গায় থাকে। মেইনলি পরিবর্তনটা কোথায় হয়, ফোকাসটা আমাদের কোথায় করতে হবে, ভার্বের উপর। আবারও বলছি, গত ক্লাস যারা দেখেননি দেখে নেবেন। যেমন দেখেন, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। তাহলে দেখছেন এই যে টাইমের পরিবর্তন, সাবজেক্ট আই, অবজেক্ট আর লেটার, পরিবর্তনটা কোথায়, এই ভার্বে। ভার্বের পরিবর্তন হয়েই কথার বা সময়ের পরিবর্তনটা হচ্ছে। এখানে এই যে পাস্ট ফর্মের যে ভার্ব গুলো, রাইট এর পাস্ট ফর্ম রোট, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াস এর পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, ইট এর পাস্ট ফর্ম এট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। এই ফর্মগুলোই অনেকে জানেন। এটা না জানার কারণে অনেকে টেন্সের স্ট্রাকচার জেনেও যদি পাস্ট টেন্সে একটা কথা বলতে বলা হয় সে বলতে পারে না, কারণ সে ভার্বের পাস্ট ফর্মটাকে এইটাই জানে না। তো এগুলো না জানলে তো হবে না। তাহলে দেখেন, উই সিং আ সং, আমরা একটা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা গাড়ি চালাবে। রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে। অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা কাজ অতীতে হয়েছিল, ভার্বের পাস্ট ফর্ম। আর ভবিষ্যতে একটা কাজ হবে, উইল প্লাস V1। এইভাবে আমরা তিনটা সেন্সকে ডিসক্রাইব করতে পারি। তাহলে দেখেন, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাবো। আমরা মূলত ইংরেজিতে কথা বলতে পারি না কেন, আমরা যখন বাংলায় কথা বলি একটা কথাকে বিভিন্ন টাইমে আমাদের মেনশন করার প্রয়োজন হয়। তো যখন এই বিভিন্ন টাইমে আমরা কথা বলি বা বিভিন্ন টাইমে একটা কথাকে মেনশন করি, তখন ওই বাংলার টাইম অনুযায়ী ইংরেজিতে যখন একটা বাক্যকে কনভার্ট করতে যাই, সেই ভার্বের ফর্মটা ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না, পুট করতে পারি না। না পারার কারণে কথা বলতে পারি না। এখন দেখেন এই যে সেন্টেন্স গুলো, এগুলো শুধু তৈরি করলে হবে না, একটা সেন্টেন্স বা বাক্যকে ট্রান্সফর্ম করা শিখতে হবে। অর্থাৎ কতভাবে ভাঙা যায় একটা বাক্যকে, এই ট্রান্সফর্মটা না করতে পারলে কখনোই মুখের ফ্লুয়েন্সিটা আসে না। অর্থাৎ একটা বাক্যকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, WH ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ, এটা করা শিখতে হয়। কেমন সেটা, যেমন আমি যদি একটা বাক্য একটু দেখাই দেই, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন, হি ড্রাইভস আ কার, অর্থাৎ সে একটা গাড়ি চালায়। এই যে একটা বাক্য আমি লিখলাম, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এখন আমি যদি বলি, এই জায়গাটা একটু বোঝেন, হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল।
হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। তাহলে হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছিল বা চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। সে একটা গাড়ি চালাতে থাকবে। এইগুলো হচ্ছে আমাদের টেন্সের ফর্মের পরিবর্তন, অর্থাৎ বিভিন্ন টেন্সে আমি সেন্টেন্স গুলো লিখছি। তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু একটা পার্টিকুলার টেন্স থেকে একটা পার্টিকুলার স্ট্রাকচারকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি, সেটা যদি একটু বলি, এইখানে একটু বোঝেন। এই যে বাক্যটা, হি ড্রাইভস আ কার, এইবার আমি যদি বলি সে গাড়ি চালায় না, আমি কি বলছি? হি ডাজেন্ট ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায়? তখন আমি কি বলছি? ডাজ হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ আ কার। তাহলে সে কোথায় গাড়ি চালায়? তখন আমি কি বলছি? যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার। অথবা সে কি গাড়ি চালায় না, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে। অর্থাৎ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার। তাহলে প্রথমটা অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ, দেন ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। এবার আমি যদি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করি, অর্থাৎ আমি যদি বলি যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে সে কেন গাড়ি চালায়। তো এইভাবে আপনার সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইউএস ওয়ার্ড প্রয়োজন, সেইভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। আবার আপনি যদি বলেন যে ওয়ার, WACRE, এবার আপনি এটা লেখেন। আপনি বলেন যে ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে সে কোথায় গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। অর্থাৎ এই যে একটা বাক্য থেকে দেখেন, আবার আমি টোটাল বাক্য হয়েছে এখানে 12টা, আরো 11টা আমি নিয়ে আসছি। এই বাক্যগুলো আমরা তৈরি করতে পারি কিনা, এবং এই বাক্যগুলোর অ্যাকচুয়াল মিনিং বের করতে পারি কিনা, এই প্র্যাকটিসটা যারা করতে পারে, যে যত দ্রুত করতে পারে, তার ফ্লুয়েন্সিটা তত দ্রুত চলে আসে। ঠিক আছে? তো এইটা আমাদের কিন্তু আবার করা শিখতে হবে। অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচারের প্রতিটা স্ট্রাকচারকে আবার 12টা করে সেন্টেন্সে পরিণত করা হচ্ছে এখানে। তো এইটা করা শিখতে হবে। তাহলে তিনটা ইনডিফিনিট টেন্স কি করলাম, এখানে একটা টেবিলের মাধ্যমে আপনাদের দেখালাম। সাবজেক্টের পর মূলত চেঞ্জটা কোথায়, ভার্বে। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এটা আমরা জানি প্রত্যেকে। এবার দেখেন, এবার দেখেন, এটাও আমি বললাম, এই যে ডাজের ব্যবহারগুলো কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলছি। এবার আমি যদি একটু কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্সের কাছে আসি, তাহলে সেটা কেমন হয় একটু দেখার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। মনে করেন কন্টিনিউয়াস টেন্সটা কি। কন্টিনিউয়াস বলতে আমরা কি জানি? অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয় বা চলে, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়। কেউ কোনো কাজ, মানে রাইট নাও, দেখেন কথাটা বোঝেন, আমার কথাটা ভালোভাবে বুঝবেন। কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স এই জায়গাটা। তো কন্টিনিউয়াস বলতে আমরা বুঝি যে চলমান কোনো কাজ, চলমান কোনো কাজ। তাহলে বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে, সেটাকে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল, তাকে বলছি পাস্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে, তাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস। এবং এটার স্ট্রাকচার আপনারা প্রত্যেকেই জানেন, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর এই অ্যাম ইজ আর এর পরিবর্তে বসে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমরা স্ট্রাকচার অনেকেই জানি, বাট প্র্যাকটিক্যালি সেন্টেন্স তৈরি করতে গেলে পারি না। আমি যদি আপনাকে এরকম একটা বাক্য বলি যে সে কখন ইংরেজি শিখছিল, বলেন তো ইংরেজি কি? আপনি পারবেন না। আপনি কিন্তু ওই টেন্সটার স্ট্রাকচার জানেন, বাট ওই যে একটু ডাবল ইউএস ওয়ার্ড আনলাম, ওই যে একটু ইন্টারোগেটিভ করলাম, এই জন্য ওইটা আমরা আর বলতে পারি না। বাংলা ভাবলে ইংলিশ ইনস্ট্যান্টলি নিতে পারি না। তো ওইটা আমাদের শিখতে হবে। অর্থাৎ যেটা আমরা জানি, আমি সেটা নিয়ে খুব বেশি কথা বলবো না, যেটা জানি না আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। তাহলে কি বলছি, আমি এখন ইংরেজি শেখাচ্ছি, তাই না? আই এম টিচিং ইংলিশ, আপনারা শিখছেন, ইউ আর লার্নিং ইংলিশ। আমি এখন ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস। দিজ আর দ্য স্ট্রাকচার অফ কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, কিন্তু একটা কথা আছে, এখানে একটা নোট আছে, দেখেন এইখানে কিছু ভার্ব আছে। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভার্বগুলোর দুইটা ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে স্টেটিভ আর একটা হচ্ছে ডাইনামিক। অর্থাৎ এই ফিল, হিয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ,
এক্সপেক্ট, রিমেম্বার, এই যে ভার্বগুলো দেখছেন, এই ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, অর্থাৎ বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও এই ভার্বগুলোকে ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, অর্থাৎ এই ভার্বগুলোর সঙ্গে ওইভাবে আইএনজি যুক্ত করা যায় না। স্টেটিভ আর ডাইনামিক কি? ডাইনামিক মানে যেটা চলনশীল। আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, খাচ্ছি, দেখা যাচ্ছে কাজটা করা হচ্ছে, অর্থাৎ অ্যাকশন দিচ্ছে। সে চিঠি লিখছে, হাত দিয়ে কাজ করতেছে, অর্থাৎ এই আই এম ইটিং রাইস, হি ইজ রাইটিং আ লেটার, শি ইজ সিঙ্গিং আ সং, এগুলোর সঙ্গে আইএনজি যুক্ত করা যায়। কিন্তু আমি তোমাকে ভালোবাসতেছি, কেউ কি বলে আই এম লাভিং ইউ? বলে না, কারণ ভালোবাসা মনের একটা অনুভূতি, এই কাজটা কি দেখা যায়? দেখা যায় না। সো এই লাভ ভার্বটা একটা স্টেটিভ ভার্ব, ওর সঙ্গে আইএনজি হয় না। আপনি আপনার একটা বন্ধুর সাথে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন গাছে একটা পাখি বসে আছে, আপনার বন্ধুকে ডেকে বলছেন যে আমরা খুব সুন্দর একটা পাখি দেখছি। বাংলায় কথাটা দেখে মনে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আপনি ওই সেন্টেন্সটা এইভাবে বলতে পারবেন না, আই অ্যাম সিং আ বার্ড বা উই আর সিং আ বার্ড। ওই সি ভার্বের সঙ্গে আইএনজি হয় না, কারণ পাখি পাখির জায়গায় আছে, গাছের ডালে আছে, আপনি রাস্তায় আছেন, আপনি কি আপনার চোখটা নিয়ে দৌড়াচ্ছেন, কোনো কাজ করছেন? না, স্থির অবস্থাতেই আছেন। সো এই জন্য এগুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। ফর্মাল রাইটিং এটা একটা মিস্টেক, গ্রামারের একটা ভুল, কিন্তু স্পিকিং এ অনেকেই ব্যবহার করে, কারণ স্পিকিং একটা কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ। আপনার অপোজিট পার্সনকে আপনার ভাষাটা বোঝাতে পারলেই হয়। তো অনেকেই ব্যবহার করে, বাট মেইন যে অ্যাকচুয়াল গ্রামার বা অ্যাকচুয়াল নিয়ম সেটা হচ্ছে এইগুলোর সঙ্গে আইএনজি ব্যবহার করা যায় না। আমি তোমাকে অনুভব করছি, আই এম ফিলিং ইউ, ন আই ফিল ইউ। আমি অসুস্থ বোধ করছি, আমার খারাপ লাগতেছে, এগুলো বাংলা কন্টিনিউয়াস টেন্স না, বাট আই ফিল আনওয়েল, নট আই এম ফিলিং। এই ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট। আমি এক গ্লাস পানি চাচ্ছি, আই এম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার, এরকম হয় না, আই ওয়ান্ট বলতে হয়। আমি বিষয়টা বুঝতেছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং, না আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। সো এই বিষয়গুলো একটু জেনে রাখবেন, এগুলো বিভিন্ন বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে এসে থাকে। এবার আমি আরেকটু সামনের দিকে আসি, সেটা হচ্ছে দেখেন এইখানে কন্টিনিউয়াস টেন্স গুলোর একটা সক বা টেবল আছে। সাবজেক্ট দেন অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস টেন্সে আমার এই হেল্পিং ভার্বগুলো থাকে, এগুলো আপনারা জানেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি, দেন মেইন ভার্বের সঙ্গে আইএনজি। আবারও বলছি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি যে অংশটা, অবজেক্টের যে অংশটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। সো আমি যদি এই তিনটাকে একটু কম্পেয়ার করি, আবারও বলছি কন্টিনিউয়াস মানে কি? চলমান। তো বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, আমার ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, অর্থাৎ রাইট নাও কাজটা করছি, এখন কোনো কিছু করছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছিলাম বা লিখিতেছিলাম, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করিতেছিল বা করছিল। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হ্যাঁ, তাহলে হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে, মানে রাইট নাও কেউ কোনো কাজ করছে, গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। সো এইভাবে এই কথাগুলো আর কি হয়ে থাকে, বা এই সেন্টেন্স গুলোকে আমরা লিখে থাকি, ব্যবহার করে থাকি। হ্যাঁ, এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমি যে জায়গাটা নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে সেন্সটা বুঝতে হবে। যেমন এই যে ইউ উইল বি, উইল বি মানে কি? করতে থাকবে। আমি যদি বলি হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। আর হি উইল বি প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এরকম বোঝায় বা এরকম একটা সেন্স দেয়। এখন দেখেন, আমি যদি একটু পারফেক্ট টেন্সের কাছে আসি, আমি আবার এগুলো নিয়ে কথা বলবো, একটু ওয়েট করেন। এটা শেষ করে আমি এই জায়গাটাতে আবারও আসবো, আবারও এই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করবো। এই যে পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সের ভিতর সবগুলো পারফেক্ট টেন্স অ্যাক্টিভ না, সবগুলোর মানে ব্যবহার আমাদের কনভারসেশন বা কমিউনিকেশনে হয় না। মেইনলি কোনগুলোর বেশি ব্যবহার হয়? আমাদের প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটাই বেশি হয়, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহার প্র্যাকটিক্যাল স্পিকিং, কমিউনিকেশন, কনভারসেশনে তেমন ব্যবহার হয় না। তো দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, এছে এরকম থাকে। যেমন দেখেন, সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। বাট
এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বসে। এখন একটা বিষয় আমি একটু বলি আপনাদের, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্র্যাশ হয় বা সংঘর্ষ হয়। আমি টেবিলের ভিতরে চলে আসি, এই জায়গাটাতে আসি, এখানে একটু বোঝেন। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে প্রথমত আমার সাবজেক্ট থাকবে, দেন হ্যাভ হ্যাজ থাকে অক্সিলারি ভার্ব। হ্যাজটা কখন বসে? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বি3, ভার্বের টোটাল ফর্ম আছে পাঁচটা, আমাদের তিনটা ফর্ম মেইনলি বইগুলোতে দেওয়া থাকে। সো ডু, ডিড, ডান, প্লে, প্লেড, প্লেড, ওয়াস, ওয়াস্ট, ওয়াস্ট, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, বাই, বট, বট, সেল, সোল্ড, সোল্ড, সিং, স্যাং, সাং। সো এইগুলো ভার্বের 3 নম্বর ফর্ম। এই ফর্মগুলো পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার গুলোতে বেশি ব্যবহৃত হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্সটা কেমন? এমন কোনো কাজ যেটা হয়ে গেছে কিন্তু তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে। মনে করেন আপনি আমার ক্লাস করছেন, এখন আপনাকে এই মুহূর্তে একজন কল দিচ্ছে, এখন আপনি কলটা রিসিভ করতে পারছেন না, ক্লাসে আছেন, ক্লাস শেষে আপনি তাকে কল দিলেন, কল দিয়ে তাকে বললেন যে তুমি যখন কল দিচ্ছিলে, এই যে কথাটা তুমি যখন কল দিচ্ছিলে, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো ওয়েন ইউ আর কলিং মি, আই হ্যাভ, আই ওয়াজ ডুইং আ ক্লাস, আমি একটা ক্লাস করছিলাম। আই ওয়াজ ডুইং আ ক্লাস, আমি একটা ক্লাস করছিলাম। এই কথাটা আপনি বললেন, কন্টিনিউয়াস টেন্সে বললেন। কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস, কারণ অতীতে একটা কাজ হচ্ছিল বা চলছিল। এরপর আপনি তাকে আবার বলছেন আমি এইমাত্র ক্লাসটা শেষ করেছি, অর্থাৎ কাজটা আপনার হয়ে গেছে। আই হ্যাভ কমপ্লিটেড দ্য ক্লাস জাস্ট নাও, আই হ্যাভ ফিনিশড দ্য ক্লাস জাস্ট নাও। সো এই যে হ্যাভ প্লাস ফিনিশড, এইটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে একটা কাজ হয়ে গেছে কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে। তো এই প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্রাশ হয় বা সংঘর্ষ হয়, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সেও কাজটা হয়ে যায়, কিন্তু যখন এই দুটো টেন্সের নেগেটিভ সেন্টেন্স করা হয় তখন আবার মিনিং সেম হয়। কেমন জানেন? মনে করেন আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, এর বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি। অর্থাৎ আপনি সন্ধ্যাবেলায় খেয়ে একজন রাতে বলছে যে আপনি খেয়েছেন, আপনি বলছেন হ্যাঁ আমি খেয়েছি। আবার আমি ভাত খেয়েছিলাম, আমি গতকাল করেছিলাম কাজটা। সো আপনি যদি বলেন আই এট রাইস, সাবজেক্ট প্লাস ভি2 ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর হ্যাভ প্লাস ভি3, এটা আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। সো পার্থক্য কি? বাংলা সেন্সের পার্থক্য কি? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তো এরকম খেয়েছি, গিয়েছি, করেছি, দিয়েছি, নিয়েছি, এই ধরনের মিনিং যদি দেয় তো সেটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট বলছি। আর যখনই বলছি আই অ্যাট রাইস, এর মানে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। এখন যখন এই দুটো বাক্যকে আমি নেগেটিভ করতে যাচ্ছি, আমি যদি বলি আমি ভাত খাইনি, তখন ইংলিশটা আই হ্যাভ নট ইটেন রাইস। আবার আই অ্যাট রাইস, এইটা আপনি যদি বলেন যে আমি ভাত খাইনি, আই ডিডেন্ট, এখানে ডিডের ব্যবহার হয়, ডিডেন্ট ইট রাইস। সো এই যে দুটো বাক্য আমি লিখলাম, আই হ্যাভ নট ইটেন রাইস আর আই ডিড নট ইট রাইস, এই দুটো বাক্যের বাংলা অর্থ সেম। আই হ্যাভ নট ইটেন রাইস মানে আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস মানেও আমি ভাত খাইনি। কিন্তু এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাংলা মিনিংটা কিন্তু চেঞ্জ। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট মানে এমন কোনো কাজ যেটা অতীতে সংঘটিত হয়েছে, তার কোনো ফল বা রিয়েকশন এখন আর নেই। আর প্রেজেন্ট পারফেক্ট মানে একটা কাজ হয়ে গেছে বাট খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে। বাট যখন আমি নেগেটিভ করি, আমি খাইনি, এটাও আমি খাইনি, আমি চিঠি লিখিনি, আই হ্যাভ নট রিটেন আ লেটার, অর আই ডিডেন্ট রাইট আ লেটার। সো আমি বুঝবো কিভাবে বা কোনটা কখন ইউজ করব? এটা আপনার সিচুয়েশন অনুযায়ী হবে। আপনি যখন একজনের সঙ্গে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন বা একটা বিষয়ের উপর স্পিকিং করবেন, টাইমিংটা কেমন? আপনার যদি মনে হয় যে এটা রিসেন্ট করা কোনো কাজ, তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে করবেন। যদি মনে হয় এটা অতীতের কোনো কাজ, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে করবেন। এগুলো নিজের উপর ডিপেন্ড করে। এবার দেখেন, তাহলে আমি যদি সেন্টেন্স গুলো বলি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। সো এইভাবে কোনো কাজ করেছে, গিয়েছে, হয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এই যে কথাগুলো আমি বলছি, এটা আমরা কিসে বলছি? এই কথাগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স
ইউজ করে বলছি। এবার আমি যদি পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করি, যেমন আমি যদি বলি উই হ্যাড প্লেড ক্রিকেট, এই বাক্যটার বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ আমরা ক্রিকেট খেলেছিলাম। এবার মনে করেন আপনি এই হ্যাডটা বাদ দেন, এই হ্যাড বাদ দিয়ে আপনি যদি বলেন যে উই প্লেড ক্রিকেট, এই হ্যাড আমার নেই। আপনি যদি বলেন যে উই প্লেড ক্রিকেট, এর মানে কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন উই হ্যাড ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম, আবার এই উই বাদ দেন, এই হ্যাড বাদ দেন, উই উই ওয়াচ টিভি, এর মানে আমরা টিভি দেখেছিলাম। তার মানেটা কি বলছি জানেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে কথা, সে সরি পাস্ট পারফেক্ট টেন্সের যে কথাগুলো, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তেমন হয় না। মূলত কোথায় ব্যবহার হয় জানেন? যদি অতীতে দুইটা কাজ একসাথে সংগঠিত হয়, দুটো কাজ মানে দুটো আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব, দুটো আলাদা ক্লজ থাকে, দুটোই অতীতে, এর ভিতরে যেটা বেশি আগে হয় সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা একটু পরে হয় সেটাকে পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এখানে দুটো কাজ হচ্ছে, একটা ডাক্তার আসলো, একটা রোগী মারা গেল। এখন কোনটা আগে হচ্ছে? রোগী আগে মারা যাচ্ছে, তাহলে ওইটা আমার পাস্ট পারফেক্টে করতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ হ্যাড ডাইড ওইটা পাস্ট পারফেক্ট, ডক্টর কেম ওটা পাস্ট ইনডিফিনিট। সো এটা আমাদের একটু বুঝতে হবে। এরকম ছাড়া অনেক আগে কোনো একটা কাজ হয়েছিল, আমি 25 বছর আগে কলকাতা গিয়েছিলাম, আই হ্যাড গন টু কলকাতা 25 ইয়ার্স এগো, এইরকম জায়গাগুলোতে ছাড়া পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তেমন হয় না। কারণ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আপনি যে বাক্যটাই বলেন সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়, তাহলে এটার ব্যবহার করার দরকার কি? আপনি যদি বলেন যে উই হ্যাড বট আ পেন, আমরা একটা কলম কিনেছিলাম, এখানে হ্যাড বাদ দেন তো, আপনি জাস্ট বলেন উই বট আ পেন, এর মানে আমরা একটা কলম কিনেছিলাম, তাহলে হ্যাড কেন দিবেন আপনি? সো পাস্ট পারফেক্ট টেন্সের কথা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। আর নিতান্তই যদি সেটার ব্যবহার হয়, ওই যে বললাম অতীতের দুটো কাজ একসাথে সংগঠিত হয়, যেটা বেশি আগে ঘটে, সেটা পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। আর ফিউচার পারফেক্টটা কি জানেন? একটা অনুমানের উপর থাকে, ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে বা সংগঠিত হয়ে থাকবে বোঝালে তাকেই মূলত ফিউচার পারফেক্ট টেন্স বলে। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো। উই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলে থাকবো। ইউ উইল হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। সো এই বিষয়গুলো আপনাদের একটু বুঝতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সটা কেমন, এই দেখেন, ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতেও ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। এটা কেমন আমি একটু ডিটেলসে যদি বলি আপনাকে, অনুমানের উপর থাকে। মনে করেন আপনি এখন একটা মার্কেটে আছেন, একটা বাজারের ভিতর আছেন, আমরা অনেকে এগুলো বুঝি না, টাইমিংটা বুঝি না। একটা বাজারের ভিতর আছেন, এখন আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে। এখন আপনি বাজারঘাট করে বাসায় ফিরবেন, এখন আকাশে মেঘ, আপনি বাসায় আসতে আসতে বৃষ্টির ভিতর আটকে যেতে পারেন, আবার বাসায় আসার পরেও বৃষ্টিটা শুরু হতে পারে। এখন আপনি এটা অনুমান করে এরকম একটা কথা বলছেন যে বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাসায় পৌঁছে যাব, বাসায় পৌঁছে থাকবো, বাসায় পৌঁছাতে পারবো। মানে হয়তো আপনি বৃষ্টির আগে চলে যাবেন, এই যে একটা টাইমের মধ্যে কাজটা করে ফেলবেন, এই যে একটা সিচুয়েশন, এইখানে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন এইটা, উই উইল হ্যাভ রিচড হোম, উই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন, অর্থাৎ বৃষ্টি শুরুর আগে আমরা বাসায় পৌঁছে থাকবো বা বাসায় পৌঁছে যাব। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। সো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার মূলত। সো এইগুলো আপনাদের একটু জানতে হবে, একটু করতে হবে। তো এদের ব্যবহারও প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে বেশি হয় না, বাট জেনে রাখা ভালো আমাদের। এখন আমি যদি সবগুলো টেন্সের স্ট্রাকচার একটু একসঙ্গে লিখি, এই জায়গাটা একটু এবার বোঝার চেষ্টা করেন আপনারা। আমি যদি একটু একসঙ্গে লিখি, দেখেন আমাদের কিন্তু ভার্বের ফর্ম জানতে হয়। ভার্ব সম্পর্কে যদি কনসেপ্ট না রাখা হয়, এই যে ইট, এট, ইটেন, ইটিং, রাইট, রোট, রিটেন, রাইটিং, ড্র, ড্রিউ, ড্রন, ড্রস, গো, ওয়েন্ট, গন, গোয়িং, এগুলো কি? এগুলো হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, ফর্মস অফ ভার্ব। আমার যারা পেইড কোর্সে স্টুডেন্টস থাকে, আগে ভার্বের ফর্ম খাতায় লেখায় তারপর ইংরেজি শেখানো শুরু করি। আপনি যদি ভার্বের ফর্ম না জানেন, আপনি টেন্স শিখে কি করবেন? টেন্স মূলত কি, এক একটা টেন্সের স্ট্রাকচারে
এক এক ধরনের ভার্বের ফর্ম হয়, অর্থাৎ ভার্বের ফর্মের পরিবর্তন হয়েই মূলত কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। আমি যদি বলি ড্রাইভ, এর পাস্ট ফর্ম কি? এই ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, থার্ড পারসন ড্রাইভস। এইভাবে কথার পরিবর্তন হয়। এখন আমি যদি এটাতে বাক্য তৈরি করি, বোঝার চেষ্টা করেন, এই ভার্বের ফর্মগুলো মেমোরাইজ করা বা মুখস্থ করার একটা ওয়ে আছে। সেটা কি আমি আপনাদেরকে এখন দেখাবো যদি আপনারা থাকেন। এখন মনে করেন আমি সবগুলো টেন্স দিয়ে যদি বাক্য তৈরি করি, হি ড্রাইভস আ কার, এর মানে কি? সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। হি ইজ ড্রাইভিং আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছিল, তাহলে হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়েছিল, হি হ্যাড ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। দেখছেন? এই যে সেন্টেন্স গুলো, এই কিন্তু 9টা টেন্স শেষ আমার। এবার আমি যদি বলি হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, অর্থ হচ্ছে সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। অর্থাৎ অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কেউ কোনো একটা কাজ করছে, হচ্ছে বা চলছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সিন্স বা ফর বসে। যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স, ধরে বোঝালে ফর। যেমন আমি যদি বলি সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, তখন আমার লিখতে হবে হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 5 আওয়ার্স। এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি করা হয় বা লেখা হয়। এখন একটা বিষয় একটু মনোযোগ দিয়ে বোঝেন বা দেখার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। এই হ্যাজ এর জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতো। এখন যেটা আমি মেইনলি বলতে চাচ্ছি, এই যে বাক্যগুলো লিখলাম, আমার সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। পরিবর্তনটা কোথায়? সময়ের পরিবর্তন, কথার পরিবর্তন বা কালের যে পরিবর্তন, পরিবর্তনটা কিন্তু মূলত এই ভার্বের ফর্মে। হ্যাঁ, কোথাও ড্রাইভ, কোথাও ড্রোভ, কোথাও উইল ড্রাইভ, কোথাও ইজ ড্রাইভিং, কোথাও অজ ড্রাইভিং। এখন আমার সেন্টেন্স কিন্তু শুধু এইভাবে তৈরি করলে হবে না। একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। সেটা আমরা কিভাবে করব? ওই যে একটু আগে যেটা দেখালাম আমি আপনাদের, যে ট্রান্সফর্ম করা শিখতে হবে। সেটা হচ্ছে যে কোনো বাক্যকে, মনে রাখবেন কথাটা, নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব, যে হেল্পিং ভার্বটা থাকে, তার সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়। আর যদি অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসেন, তাহলে একটা সেন্টেন্স বা বাক্য ইন্ট্রোগেটিভ হয়। আবারও বলছি, অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসলে ইন্ট্রোগেটিভ হয়। এটা হচ্ছে নিয়ম। এখন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব আছে, মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু দুটো টেন্সে নেই। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। এখানে সাবজেক্টের পরে মেইন ভার্ব, এই যে ড্রাইভস মেইন ভার্ব, এখানে ড্রোপ মেইন ভার্ব। বাট বাকিগুলোতে এই উইলটা অক্সিলারি ভার্ব, ড্রাইভটা মেইন ভার্ব। হ্যাঁ, ইজটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, অসটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, সবগুলোতে আছে। কিন্তু এই দুইটাই নেই। এই জন্য এই দুইটায় আমার তো মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। আমার কি করতে হয়? ওই যে বললাম, ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড। এটা তো আমি একটু আগে দেখালাম আপনাদের। এখন এইটা আমি দেখাই, দেখেন, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যখন এটা নেগেটিভ করব, আমি ডিডের ব্যবহার করে করব, হি ডিডেন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার? সে কি গাড়ি চালায়নি? অর্থাৎ এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। হ্যাঁ, ডিডেন্ট হি ড্রাইভ আ কার। দেখেন, কোশ্চেন মূলত দুই ধরনের হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, একটাকে বলা হয় ইনফরমেটিভ বা ডাব্লিউএইচ কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা হয়,
অর্থাৎ তাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে, সেখানে একটা ইনফরমেশন দিতে হয়। যেমন আমি যদি বলি ওয়্যার ডিড হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। হাউ ডিড হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল। এভাবে সেন্টেন্স ভাঙতে হয়, ট্রান্সফর্ম করতে হয়, তাহলে ফ্লুয়েন্সিটা দ্রুত আসে। যে কোনো কথা বাংলায় ভেবে দ্রুত ইংলিশে কনভার্ট করা যায় বা বলা যায়। টেন্স শুধু স্ট্রাকচার শিখে রাখলে হয় না, আমাদের এই পরিবর্তন করাটা, ট্রান্সফর্ম করাটা শিখতে হবে। ঠিক আছে। আর বাকিগুলোতে যেটা বললাম, অক্সিলারি ভার্ব থাকে, যেমন হি উইল ড্রাইভ এ কার, হি উইল নট। এই উইল নট কে শর্ট বা কন্ট্রাস্ট ফর্মে ওন বলা হয়। হি ওন ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। সে কি গাড়ি চালাবে, উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। ওন্ট হি ড্রাইভ আ কার, ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। সে কোথায় গাড়ি চালাবে, ওয়ার উইল হি ড্রাইভ আ কার, হোয়াই উইল হি ড্রাইভ আ কার, হাউ উইল হি ড্রাইভ আ কার। সো এইভাবে কিন্তু আপনারা সবগুলো সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। এই দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, তো সে গাড়ি চালাচ্ছে না। হি ইজেন্ট, অর্থাৎ হি ইজ নট ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে, তাহলে কি হবে, ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ইজেন্ট হি ড্রাইভিং আ কার। সো এইভাবে এই সেন্টেন্স গুলোকে করতে হয়, সেন্টেন্স ট্রান্সফর্ম করা শিখতে হয়, এবং এই কথাগুলোকেই প্র্যাকটিক্যাল কনভারসেশনে অ্যাপ্লাই করতে হয়। কনভারসেশনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় জানেন, এটা কিন্তু আমরা অনেকে জানি না। যেটা আমি বারবার বলি, আমরা শুধু স্ট্রাকচার শিখি, স্ট্রাকচার শিখে বসে থাকি, বাট সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা আমরা করি না বা করতে পারি না। যেমন এই যে আমার লেখা যে বইটা আছে, আমি একটু যদি বইটার ভিতরে যাই, একটা মিনিট। এই বই থেকে আমি যদি একটা কনভারসেশন বের করি, জাস্ট একটু ওয়েট করেন। আমি যদি আমি যদি একটু কনভারসেশনের চ্যাপ্টারটা বের করি, এখানে একটা কনভারসেশন আমাদের আছে, আমার যতটুকু মনে হয়। জাস্ট ওয়েট। Conversation file is going to be open. Just wait a minute. হ্যাঁ, পেয়েছি। দেখেন, আমি একটা কনভারসেশনকে আমি যদি একটু আলাদা করে নিয়ে আসি এখান থেকে, এখানে আমাদের এক্সারসাইজ ছিল একটা, এই যে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস, এটা বড় একটা কনভারসেশন। আমাদের মাদার টাং হচ্ছে বাংলা, মাতৃভাষাটা কি আমাদের বাংলা না। তো আপনি যখনই ইংলিশে প্রাইমারি লেভেলে কথা বলতে যাবেন, কিছু একটা লিখতে যাবেন, দেখবেন আমাদের ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো কোনো কিছু বাংলায় ভাবলে কারেক্ট টেন্স মেনটেন করে, সঠিক স্ট্রাকচার মেনটেন করে কিভাবে সেটা আমরা ইংলিশে কনভার্ট করতে পারি, এর জন্য এই ধরনের কিছু কনভারসেশন যদি প্র্যাকটিস করা যায়, তাহলে দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। যেমন রাজু এবং মিনা, দুইজনের ভিতর একটা কথোপকথন হচ্ছে। রাজু মিনাকে বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে। তো এটা আমি ইংলিশে কিভাবে করব, এটা কোন টেন্স, পাস্ট টেন্স, করেছিলে। এখন এটা কোশ্চেন, এবং এটা ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমার ইংলিশটা কি হবে, দেখেন, ডিড ইউ, ডিড ইউ এর মেইন ভার্বটা কি, অ্যারেঞ্জ। পাস্ট ইনডিফিনিট টেন্স কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হয়। এরপর মেইন ভার্বটা আমি কি বললাম, অ্যারেঞ্জ। সো ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ, লাস্ট মান্থ কি বললাম, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ, তাই না। এবার কি বলছে দেখেন, মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবারের সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। আমরা এই ধরনের বড় বড় বাংলা বাক্য দেখলে আমরা ইংলিশে ট্রান্সফর্ম করতে পারি না, ভাবে কি হবে, কোনটার পর কোনটা হবে, কিভাবে করব। বাট এগুলো খুবই সহজ। ফার্স্ট একটা সাবজেক্ট নিবেন, দেন ভার্ব বসাবেন। সাবজেক্ট আর ভার্ব বসালে টেন্স মেনটেন করে ভার্বের ফর্মটা ইউজ করতে হবে, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আই, এবার আমার পরিবারের সদস্য, প্রত্যেক সদস্য মিলে, তো এখানে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অনেকে এখানে মি এর ব্যবহার করে। মি কিন্তু একটা অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, এখানে আমরা সাবজেক্ট ইউজ করতে হবে। সো আই ব্যবহার করবেন, আই, দেখেন, অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, মেম্বার্স। এবার কি বলছে, গিয়েছিলাম, এটা আমার মেইন ভার্ব। তাহলে গো মানে কি, যাও, এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম ভি টু বসে। বাট যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করেন, আমাদের ডিড দিয়ে করতে হয়। আর ডিড ইউজ করলে সাবজেক্টের পরে যে মেইন ভার্বটা বসে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়। সো আই, অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, ওয়েন্ট টু সিলেট, ওয়েন্ট টু সিলেট
ফর ভিজিটিং, ইউ ক্যান সে দ্যাট, ফর ভিজিটিং। হ্যাঁ, তাহলে কি লিখলাম? আমি সাথে আমার পরিবারের সদস্যরা সিলেটে গিয়েছিলাম ভ্রমণের জন্য, এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। অ্যান্ড উই, আগে উই, অনেকেই যে সেখানে এই কথাটা আগে দিয়ে ফেলে, বাট না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো এগুলোকে আপনারা লাস্টের দিকে বসাবেন। অ্যান্ড উই, এবার অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। একটা কথাকে বিভিন্ন ভাবে বলা যায়, বিভিন্ন ওয়েতে প্রাফেস করা যায়, ঠিক আছে? সো সঠিক টাইমটাকে আমার বুঝতে হবে। তাহলে এখানে এটা, এই দুটো সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো আমি কি লিখলাম? আই along with my family members went to Sylhet for visiting and we arranged a picnic there. এবার রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে এটা আবার কোশ্চেন, তো কোশ্চেন কিভাবে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে? ডিড দিয়ে। তাহলে ডিড ইউ গো দেয়ার বাই বাস? ডিড ইউ গো দেয়ার বাই বাস? হ্যাঁ, তাহলে ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে। বাট যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবেন, তখন এই যাওয়া কথাটাকে আপনি কিন্তু পাস্ট ফর্মে নিবেন। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। বলছেন না, আমরা বাসে যাইনি, তাহলে নেগেটিভ। তাহলে নো, উই ডিডেন্ট। কি বলছি দেখেন, উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস। তাহলে যখন আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করছি, ডিড এর ব্যবহার করছি। ডিড ব্যবহার করলে আমরা গো এর ব্যবহার করছি মেইন ভার্ব হিসেবে। আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম, তাহলে উই ওয়েন্ট, এটা আবার অ্যাফার্মেটিভ। উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। তাহলে এখানে আপনি কি বলতে পারেন? সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। তাহলে এই যে দেয়ার যে কথাটা, এটা শুরুতে নেওয়া যায়, বাট এগুলো অ্যাডভার্ব, এক্সটেনশনের পার্ট, এগুলো লাস্টের দিকে বসানো ভালো। ঠিক আছে, তাহলে এখানে রিসিভড, ওয়েন্ট, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। আমি যে ভার্বের ফর্মটা ইউজ করছি, এটা ঠিকভাবে ব্যবহার করছি কিনা। এই জায়গাটায় যে ভুল করে, তার সম্পূর্ণ বাক্যটাই ভুল হয়ে যায়। অন্য যে কোনো জায়গায় আপনার মিস্টেক হোক, সেটা সিলি মিস্টেক, বাট ভার্ব যারা ঠিক রাখতে না পারে, তাদের সম্পূর্ণ জায়গাটাই ভুল হয়ে যায়। পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? তাহলে হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? বলতে পারেন না, হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? আর আপনি এই কথাটাকে এভাবে বলতে পারেন, হোয়াট ওয়ার দেয়ার ফুড আইটেমস? আমরা পোলাও, রোস্ট অ্যান্ড বিরিয়ানি রান্না করেছিলাম। তাহলে কি বলতে পারেন? উই কুকড। সাবজেক্ট আগে, এই যে পোলাও, রোস্ট, বিরিয়ানি, বাংলায় এই অবজেক্ট এক্সটেনশনের পার্ট আগে চলে আসে। বাট সবসময় মনে রাখবেন, যখন আপনি ইংলিশে একটা বাক্যকে ট্রান্সলেট করবেন, এই সাবজেক্টের পরে ভার্ব নিবেন। ভার্ব ইংলিশে লাস্টে থাকে, বাংলায় সাবজেক্টের পরে। তাহলে উই কুকড, দেন পোলাও, রোস্ট, বিরিয়ানি, উই কুক, পোলাও, রোস্ট, বিরিয়ানি, এরপর কি? আর কিছু নেই, তাহলে এটাই শেষ। পোলাও, রোস্ট, এবার এখানে আমি অ্যান্ড বিরিয়ানি বললে সেন্টেন্সটা কমপ্লিটলি ভালো দেখাচ্ছে। এবার বলছি এছাড়াও, অর্থাৎ বিসাইডস, দেখেন BESIDES, বিসাইডস, তাছাড়া, এছাড়া, হ্যাঁ, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তাহলে আপনি কি বলতে পারেন? উই অ্যারেঞ্জড সাম কালচারাল, কোথায় লিখলাম? ফাংশন। কি লিখলাম? যে বিসাইডস উই অ্যারেঞ্জড সাম কালচারাল ফাংশন। এবার রাজু বলছে, কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? সো হোয়াট কাইন্ডস অফ কালচারাল ফাংশনস ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? বলছে, আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল এবং আমি একটি গান গেয়েছিলাম। তাহলে এটা আপনি কি বলতে পারেন? অন অফ মাই ব্রাদার recited a poem of কাজী নজরুল ইসলাম and I sang a song. আমি একটি গান গেয়েছিলাম। ইংলিশটা কি জানেন? আই সাবজেক্ট, দেন SANG, সিং এর পাস্ট ফর্ম স্যাং, আর সং। আমরা অনেকে এই পাস্ট টেন্সের সেন্টেন্স গুলো করতে পারি না, এটা করা শিখতে হবে। ঠিক আছে, এই যে ভার্বের পাস্ট ফর্মটা আমরা অনেকে জানি না, ইউজ করতে পারি না কারেক্ট ভাবে। বলছে তোমরা কখন বাড়ি ফিরেছিলে, তাহলে এটা আবার কোশ্চেন। তাহলে ডাবল বেস ওয়ার্ড যুক্ত করছে, তাহলে আগে ডাবল বেস ওয়ার্ড হোয়েন, দেন অক্সিলারি ভার্ব ডিড, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব RETURN। তো হোয়েন ডিড ইউ রিটার্ন, বা আপনি বলতে পারেন হোয়েন ডিড ইউ কাম ব্যাক, হোয়েন ডিড ইউ রিটার্ন হোম? তোমরা কখন বাড়ি ফিরেছিলে? বলছে আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে বাড়ি ফিরেছিলাম। তাহলে উই রিটার্ন হোম, অর্থাৎ যখন ইন্ট্রোগেটিভ হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট অ্যাফার্মেটিভে কিন্তু আপনি উই RETURN রিটার্ন, অথবা
কেম ব্যাক হোম, এটাও বলা যায় উই রিটার্ন হোম অ্যাট 6 p.m. ইন দ্য ইভিনিং বাই ট্রেন ইন ঢাকা। উই রিটার্ন হোম অ্যাট 6 p.m. বা উই রিটার্ন ইন ঢাকা, হোম না, উই রিটার্ন ইন ঢাকা অ্যাট 6 p.m. ইন দ্য ইভিনিং বাই ট্রেন। এবার এগুলো হচ্ছে আমার পাস্ট টেন্স শেষ, এবার ফিউচারে চলে আসছে, যে তাহলে আগামীকাল কি তুমি আমার সঙ্গে দেখা করবে ঢাকাতে? ইংলিশটা কি? উইল ইউ মিট মি টুমোরো ইন ঢাকা? ঢাকা একটা প্লেস, একটা জায়গা, এটাকে ইন। উইল ইউ মিট মি টুমোরো ইন ঢাকা, MWT মিট, অর্থাৎ উইল ইউ মিট, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের কোশ্চেন এটা। বলছে হ্যাঁ অবশ্যই, তুমি কখন ফ্রি থাকবে আমাকে জানিও, প্লিজ লেট মি নো হোয়েন ইউ আর ফ্রি। আর জরুরি কোনো কাজ আছে আমার সাথে? ইজ দের এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? না, তেমন জরুরি কাজ নেই, বাট আই উড লাইক টু গো ফর শপিং উইথ ইউ, আমি তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাই, তুমি কি যাবে আমার সাথে? উইল ইউ গো উইথ মি? হ্যাঁ যাবো, ইয়েস আইল গো, বাট আগামীকাল আমার বিমানবন্দরে যাওয়ার কথা। এই যে একটা সেন্টেন্স আপনি দেখছেন না, আমার বিমানবন্দরে যাওয়ার কথা, এটা আবার সেমি মডাল অক্সিলারি ভার্বের একটা সেন্স বা টাইম। আমি কি বলছি, আমাদের টেন্সের স্ট্রাকচার আছে 12টা, এই 12টা স্ট্রাকচার দিয়ে কিন্তু মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করা যায় না। এটা প্রকাশের জন্য মডাল এবং সেমি মডালের ব্যবহার জানতে হয়, তাহলে এটা ক্লিয়ার করা যায়। যেমন এটা সাপোজ টু এর ব্যবহার, আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো, আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো, আমার ভাই আগামীকাল আমেরিকা থেকে দেশে আসবে, মাই ব্রাদার উইল কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম আমেরিকা টুমোরো। দেন ওকে, যদি সময় পাও তাহলে এসো, ইফ ইউ গেট টাইম প্লিজ কাম, আই ওয়েট ফর ইউ। সো এই যে বাংলায় একটা কথা ভেবে ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে বলছি কারেক্ট টেন্স মেনটেন করে, এইটা বলা শিখতে হবে। আমরা শুধু টেন্সের স্ট্রাকচার শিখি, এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা প্রত্যেকটা টেন্সের উপর এরকম কনভারসেশন আমাদের আছে, এখানে পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট দিয়ে করা, এরকম প্রত্যেকটা টেন্সের উপরে। এটা করতে পারলে অ্যাটলিস্ট 10টা কনভারসেশন করবেন, এটা একটা করে কেউ বুঝবে না, দেখবেন অটোমেটিক্যালি কোনো কিছু বাংলায় ভাবলেই আপনি ইংলিশে সেটাকে কনভার্ট করতে পারবেন। আমাদের সব থেকে বড় কথা হচ্ছে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এই কনভারসেশন গুলো আমি প্র্যাকটিস করিয়ে থাকি। ইউটিউবে আমার রেকর্ডেড ক্লাস আছে, দেখলে বুঝতে পারবেন, এবং এটা যে কতটা ইফেক্টিভ, কারণ আওয়ার মাদার টাং ইজ বাংলা। when you are going to speak in English, when you are going to write in English any kinds of things, firstly Bengali language comes first in your mind, that is the psychological things, then you try to convert it, you try to translate it. So if you practice that kinds of practical conversation, it will be so easy for you. You will be able to overcome from this problem. এটা করতে হয়, এটা হচ্ছে মেইন কথা। এবার দেখেন এই সেম থিংসটাকে ইউজ করে কিভাবে আমরা স্পিকিং বা প্রেজেন্টেশন দিতে পারি সেটাও দেখাবো। তো তার আগে আমি একটু কোথায় আসবো বলছিলাম, এই যে ভার্বের কাছে, ভার্বের যে কথাগুলো বলছিলাম, এই যে ভার্ব, এই ভার্বের ফর্মগুলো আমাদের জানতে হবে, এগুলো মেমোরাইজ করতে হবে। সব জায়গাতেই ভার্বের ফাংশন, ভার্বের খেলা। এই ভার্ব সম্পর্কে যে যত বেশি কনসেপ্ট রাখবে সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটিকে ডেভেলপ করতে পারবে। তো একটু এই জায়গাটাতে ফোকাস করেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? বুঝতে পারছেন আপনারা? আমি গতকাল এই ভার্বের ফর্মগুলো আপনাদেরকে পাঠিয়েছিলাম, আপনারা কি কেউ দেখেছিলেন? ভার্বের ফর্মটা ডাউনলোড করেছিলেন কেউ? হুম, জি স্যার, স্যার পেয়েছে। জি স্যার। ভার্বের ফর্মটা পেয়েছিলেন না? গত ক্লাসে আমি একটু পাঠিয়েছিলাম গ্রুপে। স্যার পেয়েছি স্যার। হ্যাঁ, জি স্যার, পেয়েছি, ডাউনলোড করেছি। ওকে, গুড। তাহলে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এই ভার্ব গুলোকে ডেভেলপ করার একটা ওয়ে আছে। যেমন আপনি যদি গতানুগতিক ধারায় পড়ি, যে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাসিভ মানে অর্জন করা, আমি অলওয়েজ চেষ্টা করি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে শেখানোর, এবং এটা করতে হয়। শুধু রুলস স্ট্রাকচার পড়ে বসে থাকলে হবে না, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি প্র্যাকটিক্যালি এটা চর্চা করিয়ে থাকি। সো যেটা বলছি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাসিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। এভাবে গতানুগতিক ধারায় আমি যদি আপনাকে ভার্বের ফর্ম পড়াতে থাকি, আপনি এত এই পর্যন্ত আসলেন, উপরের গুলো কিন্তু ভুলে যাবেন, এটা হয়। এবং আমার এখানে কোর্স করে ক্লাস 4, 5, 6-এ পড়া বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ 70+ এইজের বৃদ্ধ মানুষও আছে যারা ইংলিশ শিখতেছে। মানে রাইট নাও ইনস্ট্যান্টলি আমার পেইড কোর্সে আছে, স্টুডেন্ট আছে 70 বছর বয়স, 65 বছর বয়স, হ্যাঁ 50 ইয়ার্স। তো তারা ইংরেজি শিখতেছে। এখন সবার ব্রেইনের যে ক্যাচিং ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা, এটাও তো সমান না। কতজনের ব্রেনটা একটু ডাল হয়ে গেছে, যায় না? তো আপনি এগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে ডেভেলপ করবেন, আমার স্টুডেন্টসদেরকে আমি কিন্তু এই
ওয়ার্ড গুলোকে দিয়ে সেন্টেন্স তৈরি করায়, সেই সেন্টেন্স গুলোকে দিয়ে গল্প তৈরি করায়। এটা করতে হয়। এইটা যদি আপনি করতে পারেন হয়তো একটু টাইম লাগে, বাট একবার করতে পারলে এই ভার্বের ব্যবহারগুলো আপনি আর কখনো ভুলবেন না। অর্থাৎ এই ভার্বের প্র্যাকটিক্যাল লার্নিং এর যে জায়গাটা, আমার 200টা ভার্ব আছে, আপনি 20টা অ্যাসাইনমেন্ট করেন, এটাতে আপনার টেন্সের জায়গাটা ক্লিয়ার হয়, চর্চায় থাকে। ইভেন ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে যারা দুর্বলতা ফেস করেন, ওই রাইটিং এর জায়গায়ও তারা এক্সপার্ট হতে পারবেন। যেমন মনে করেন আমি এখানে 10টা ভার্বকে আলাদা করে নিয়ে আসলাম, এবার এই প্রত্যেকটা ভার্ব দিয়ে আমি একটা করে বাক্য তৈরি করব। সেই বাক্যগুলোকে একটার সাথে একটা এমন ভাবে কানেক্টেড করব যেন একটা গল্পে পরিণত হয়। এরকম ভাবে বিভিন্ন থিমের উপর কিন্তু এটা করা যায়। এবং সেটা কিভাবে হয় দেখেন, এই ভার্ব গুলোকে মেমোরাইজ করার ওই ভোকাবুলারি ডেভেলপমেন্টের ওয়েটা কি। আমি কি বলছি, ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হবে। যে যত বেশি ভার্ব সম্পর্কে জানবে, ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে। কারণ আপনার একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে যদি ভার্বটাকে ইউজ করতে পারেন। তার মানে ভোকাবুলারি বলতে আপনার জানতে হবে মূলত কোনটা, কোন জায়গাটার উপর আপনাকে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে এই ভার্ব। ভার্ব সম্পর্কে জানতে হবে, ভার্বের উপর ফোকাস করতে হবে। যে যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে পারবেন, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। ওকে, এখন দেখেন এখানে এই যে প্রথম যে ভার্বটা আছে অ্যাকসেপ্ট, মানে গ্রহণ করা, আমি মনে করেন এটা দিয়ে একটা বাক্য লিখলাম। ফর এক্সাম্পল, আই একটা সাবজেক্ট, দেন অ্যাকসেপ্টেড। তাহলে এই দুটো ওয়ার্ডের মানে কি, আমি গ্রহণ করেছিলাম। তাহলে সাবজেক্টের পর ভার্বের এই পাস্ট ফর্মটা মনে করেন আমি নিয়েছি। এবার কি গ্রহণ করেছি, যে কোনো কিছু আপনি বসান। ফর এক্সাম্পল, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। মনে করেন আমি একজন মেয়ে হয়ে কথা বলছি, এখানে বলছি আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। এবার কার প্রস্তাব বা কি, এই বিষয়ের উপর আমি একটা টপিক সেন্টেন্স লিখবো। ফর এক্সাম্পল, আ বয়, বোঝার চেষ্টা করেন, একটা গল্প তৈরির জন্য আমার কিছু বাইরে থেকে সেন্টেন্স নিয়ে আসা লাগবে। সো আ বয় লাভস মি ভেরি মাচ, আমাকে একটা ছেলে খুব ভালোবাসে। হি প্রপোজড মি ইয়েস্টারডে, সে গতকাল আমাকে প্রপোজ করেছিল। হ্যাঁ, আচ্ছা আমি এই বাক্যটা এখানে লিখি, কাট করে এইখানে নিয়ে আসি, তাহলে এটা মিলবে। হ্যাঁ, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। এবার দেখেন পরের যে ভার্বটা আছে অ্যাক্ট, মানে আচরণ করা, অভিনয় করা। এখানে আমি বলতে পারি হি অ্যাক্টেড, হি অ্যাক্টেড লাইক আ হিরো। আমি আগে একটু লিখি, আমার নিজের মতো করে লিখতে হচ্ছে, তারপর আপনাদের বুঝাই দিচ্ছি। হি অ্যাক্টেড লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি ইন দা টাইম অফ প্রপোজিং, টাইম অফ প্রপোজিং, অর্থাৎ প্রপোজ করার সময় সে আমার সামনে একটা হিরোর মতো, একটা নায়কের মতো আচরণ করেছিল। হি অ্যাক্টেড লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি ইন দ্য টাইম অফ প্রপোজিং। দেন হি হ্যাজ রিসেন্টলি completed his MBBS ডিগ্রি। অর্থাৎ সে একজন ডাক্তার, সে রিসেন্টলি এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করেছে। দেন অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট একটা সেন্টেন্স লিখি এই ভার্বটা দিয়ে, অর্থাৎ আমি যদি বলি যে হি হ্যাজ অ্যাচিভড মেনি থিংস ইন হিজ লাইফ, সে তার জীবনে অনেক কিছু অর্জন করেছে যেহেতু সে একজন ডক্টর। দেন অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার মানে কি, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। তাহলে আমি যদি বলি নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। হি অলসো অ্যাডভাইজেস about advises me about so many things so that I can get success in my life, so that I can get success in my life. Then affect মানে প্রভাবিত করা। হ্যাঁ, so I can say that these kinds of things, এই ধরনের বিষয়গুলো affect me so much, আমাকে খুবই প্রভাবিত করে। দেন এগ্রি মানে রাজি হওয়া। তাহলে আমি বলতে পারি ফর দ্যাট রিজন
অর্থাৎ এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড। একটা প্যারাগ্রাফ যখন তৈরি করা হয়, লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে একটার সাথে একটা সেন্টেন্স কানেক্টেড হয়, এখানে বেশি মার্ক গ্যাদার করা যায়। হ্যাঁ, তো ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল, এ কারণে আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল। দেন অ্যামেজ মানে বিস্মিত হওয়া। সো আমি এরকম বলতে পারি, when কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম, when I agreed his proposal he amazed so much and amused me. Amused মানে আনন্দ দেওয়া, আমরা শেষ করি, and amused me, সে খুবই বিস্মিত হয়েছিল এবং আমাকে আনন্দ দিয়েছিল। একটা শেষ করি, এন্ডিং একটা সেন্টেন্স নিব। নাও উই হ্যাভ taken a ডিসিশন টু ম্যারি ইচ আদার, আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি একে অন্যকে বিয়ে করার। তো এইখানে আমি কি করলাম, আমি 10টা ভার্বকে আলাদা করলাম, সেই 10টা ভার্ব দিয়ে একটা গল্প তৈরি করলাম। এখানে আমার দুই একটা ভার্ব বাইরে থেকে নিয়ে আসার প্রয়োজন হয়েছে একটার সাথে একটা সেন্টেন্সে কানেক্ট করার জন্য। এই গল্পের ভিতরে এই 10টা ভার্বকে আমি কমন রাখলাম। সো এইভাবে বিভিন্ন থিমের উপরে এই ওয়ার্ড গুলোকে ব্যবহার করে সেন্টেন্স থেকে স্টোরি তৈরি করা যায়। এটা যদি করতে পারেন, টেন্সটা চর্চায় থাকে, ইভেন রাইটিং এর যে জায়গাটা, ফ্রি হ্যান্ড রাইটিং, এই জায়গাটার একটা ভালো ডেভেলপমেন্ট আসে। এবার আমি একটা টপিক সেন্টেন্স দিতে পারি, ফর এক্সাম্পল লাভ স্টোরি। এই যে বিষয়গুলো দেখাচ্ছি, অনেকে এখানে আছেন যারা বিভিন্ন জায়গায় অলরেডি পেইড কোর্সে ইনভলভ আছেন। তো একটা পেইড কোর্স করে আসবেন আর আমরা এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন, যদি বেটার কিছু না পান তখন বলবেন। হাজার হাজার টাকা খরচ করেও একটা অফলাইনের কোর্স থেকে এই বিষয়গুলো কেউ শেখাবে না। ইউটিউবে সার্চ দেন, এই ধরনের ক্রিয়েটিভ ওয়েতে ভোকাবুলারি ডেভেলপমেন্ট, রাইটিং এর ডেভেলপমেন্ট দেখাবে না কেউ। তো আমি কি করলাম তাহলে, একটা টপিক সেন্টেন্স লিখলাম। তাহলে এবার আমি যদি একবার পড়ি, A boy loves me very much. একটা ছেলে আমাকে খুব ভালোবাসে। He proposed me yesterday. Then I accepted his proposal. He acted like a hero in the time of proposing. তাহলে accept মানে গ্রহণ করা, act মানে আচরণ করা। Then he has achieved many things in his life. সে তার জীবনে অনেক কিছু অর্জন করেছে। অ্যাচিভ মানে অর্জন করা। নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, প্রত্যেকে এখন তার প্রশংসা করে। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। হি অলসো অ্যাডভাইজেস মি অ্যাবাউট সো মেনি থিংস সো দ্যাট আই ক্যান গেট সাকসেস ইন মাই লাইফ। সো অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। দ্যাট কাইন্ডস অফ থিংস অ্যাফেক্ট মি সো মাচ, এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। সো অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। ফর দ্যাট রিজন আই অ্যাগ্রিড হিজ প্রপোজাল, এই কারণে আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। এগ্রি মানে রাজি হওয়া। when I agreed his proposal he amazed so much and amused me, যখন আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম সে খুবই বিস্মিত হয়েছিল এবং আমাকে আনন্দ দিয়েছিল। নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইচ আদার। তাহলে এই সবগুলো ভার্বকে কিন্তু আমি কমন রেখে একটা গল্প তৈরি করলাম। এইভাবে যদি একটু ভেবে চিন্তে ধীরে ধীরে করা যায়, আরো নতুন নতুন অনেক থিমের উপরে গল্প তৈরি করা যায়। আর এটা করতে পারলে এই ভোকাবুলারি গুলোর একবার ব্যবহার যে করতে পারবে এইভাবে গল্পের মাধ্যমে, এগুলো আপনি আর ভুলবেন না, আপনার মনে থাকবে। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা করা। এরকম 20টা অ্যাসাইনমেন্ট আপনি করেন ছোট ছোট করে, দেখবেন আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট, রাইটিং এর ডেভেলপমেন্ট কত দ্রুত চলে আসে, কত দ্রুত হয়। এটা করতে হয়। হ্যাঁ, এটা এইভাবে কেউ দেখাবে না। দেখেন, আমি যদি আপনাদের বলি, এখান থেকে আমি যদি এর পরের ভার্ব গুলোকেও নেই, যে কোনো একটা ভার্ব আপনি নেন। মনে করেন আমার অ্যামিউজ পর্যন্ত ছিল, তাই না? আমি মনে করেন আরো কিছু ভার্ব নিলাম। ফর এক্সাম্পল, অ্যান্সার মানে উত্তর দেওয়া। একটা সাবজেক্ট নেন আই, একটা ভার্ব নেন আই অ্যান্সার, আমি উত্তর দিয়েছিলাম। কিসের? একটা অবজেক্ট নিয়ে ফেলেন যে আই অ্যান্সার দেয়ার অল কোশ্চেন, আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এবার কিসের প্রশ্ন, কার প্রশ্ন? ফর এক্সাম্পল, আমি যদি একটা সেন্টেন্স বলি, আ সোশ্যাল অর্গানাইজেশন অ্যারেঞ্জড আ কুইজ কম্পিটিশন, একটা সামাজিক প্রতিষ্ঠান একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। আই অ্যারাইভড দেয়ার অন টাইম, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। হোয়েন আই ওয়াজ গোয়িং দেয়ার, যখন আমি সেখানে যাচ্ছিলাম, সাম ক্রিমিনালস অ্যাটাকড মি, কিছু সন্ত্রাসী আমাকে আক্রমণ করেছিল। আফটার দ্যাট আই রিচড দেয়ার সেফলি অর আই অ্যারাইভড দেয়ার সেফলি, তারপর আমি সেখানে নিরাপদে পৌঁছালাম। দেন মেনি কোশ্চেন্স হ্যাভ বিন অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে অনেক কোশ্চেন প্রদর্শন করা হয়েছিল। আই অ্যান্সার্ড দেয়ার অল কোশ্চেন। দে আস্কড মি মেনি কোশ্চেন, ইউ ক্যান সে দ্যাট আস্ক।
তারপর আপনি এটা বলতে পারেন আই আনসার্ড দেয়ার অল কোশ্চেন্স প্রপারলি। সো এই যে দেখছেন এই ভার্বগুলো দিয়েও আমি একটা থিমের উপর করে ফেললাম। সো এইভাবে একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করলে এগুলো যে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হয়, সেই সেন্টেন্স বা বাক্যগুলোকে গল্পে পরিণত করতে হয়, এবং এটা আমি করিয়ে থাকি আমার স্টুডেন্ট। এটা একবার করতে পারলে ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভালোভাবে অনেক দ্রুত ডেভেলপ করা যায়। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? এই ভার্বের ফাংশন সব জায়গায়, জি ভার্বের খেলা, Yes, sir. বুঝতে ভার্ব পারছি, sir. সম্পর্কে যে কনসেপ্ট রাখবে আপনারা। আহ, আজকে তো সেকেন্ড ক্লাস নিচ্ছে এই ফ্রি সেমিনারের, আগামীকাল একটা আছে, পরশু দিন থেকে আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হবে। আজকে প্রায় 13 থেকে 14 জনের মতো ভর্তি হয়েছেন পেইড কোর্সে গতকালকের একটা ক্লাস করে। সো অ্যামেজিং ব্যাপার এটা। তো যারা ভর্তি হয়েছেন তারা বুঝতে পারবেন এখান থেকে কি পাবেন। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ক্লাস, আপনারা যারা এর আগেও আমার ক্লাস করেছেন, আমি ইন ডিটেলসে বুঝিয়ে থাকি। আমি কিন্তু অনেক পরিশ্রম করে একদম অরিজিন জায়গাটা নিয়ে কথা বলি। আমি কিন্তু ছোট ছোট রুলস বা স্ট্রাকচারের ভিতর থাকি না যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এইতে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আরেকটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। আমি এই মডাল ভার্ব নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব, বাট তার আগে আমি একটু বলি, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য অলওয়েজ প্র্যাকটিক্যাল প্যাসেজের উপর গুরুত্ব দিতে হয়। ছোট ছোট রুলস বা স্ট্রাকচার প্র্যাকটিস করে, যেমন মনে করেন এই যে আমার এখানে স্ট্রাকচার আছে, এগুলো অনেক টিচার দেখায়, বাট এগুলো দেখে কখনো ভাষা ভালোভাবে শেখা যায় না। হ্যাঁ, যেমন এই যে সেন্টেন্স গুলো দেখছেন আপনারা, যে আহ মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, সে একজন ভালো শিক্ষক ভালো লেখকও, তাহলে হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার। এখন বাকিগুলো আপনারা করেন, অনেকে হয়তো এটা করতে পারবেন, ভাববেন কত সুন্দর ইংলিশ শিখতেছে, বাট এটা দিয়ে ওই রকম অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না। এই যে আমি যে জায়গাগুলো দেখাচ্ছি, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, টেন্স প্র্যাকটিসের পর সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে কনভারসেশন প্র্যাকটিস, ইভেন আমি যদি একটা প্রেজেন্টেশন বা স্পিকিং এর কথাও বলি, গত ক্লাসে স্পিকিং এর টপিক দেখিয়েছিলাম বিভিন্ন টাইমের উপর। আমরা অনেকেই ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে যাই, আমি কিভাবে বড় বাক্য তৈরি করতে পারি, একটা শর্ট সেন্টেন্স কে লং কিভাবে করতে পারি, সেটাও গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি আজকে যদি একটা প্র্যাকটিক্যাল প্যাসেজ নিয়েও কথা বলি, আইএলটিএস এর কিউ কার্ড টপিক, যেগুলো আইএলটিএস এক্সামে জিজ্ঞাসা করা হয়, সেই ধরনের একটা টপিকের উপরে আমি যদি আপনাকে স্পিকিং করতে বলি বা প্রেজেন্টেশন দিতে বলি, দেখেন এটা কত সুন্দরভাবে দেওয়া যায়, এবং স্পিকিং এর জায়গাটা মানে কিভাবে ফ্লুয়েন্টলি স্পিকিং করা যায়, কিভাবে এটা কমপ্লিট করা যায়, মেইন ফোকাসটা আমাদের কোথায় করতে হয়। 5 মিনিট টাইম দিবেন, আমি একটা প্যাসেজ অ্যানালাইসিস করে একটু দেখাবো আপনাদের, তারপর আমরা মডেল ভার্ব নিয়ে কথা বলবো। একটু আগে আপনাদের এই রিলেটেড একটা কনভারসেশন আমি করিয়েছি। এখন এইখানে দেখেন একটা প্রেজেন্টেশন টপিক আছে, লেখা আছে আ পিকনিক আই এনজয়েড, একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছিলাম। এখন মনে করেন আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে যে হ্যাভ ইউ এভার এনজয়েড এনি কাইন্ডস অফ পিকনিক। আপনার এখানে এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন পিকনিক করেননি। আপনার ফ্রেন্ডসদের সঙ্গে হোক, ফ্যামিলির সঙ্গে হোক, কলিগসদের সঙ্গে হোক, স্কুলে কলেজে যে কোনো জায়গায় আপনি যদি কোনো পিকনিক কোনোদিন করে থাকেন, সেটা কবে করেছিলেন, কার সাথে করেছিলেন, কোথায় করেছিলেন, সেখানে কি করেছিলেন, সেটা 10 দিন আগের বা 1 বছর আগের বা 2 বছর আগের একটা স্মরণীয় ঘটনা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে, কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া। সেটা আপনি কিভাবে করবেন? এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে। এই অ্যান্সারটা আমি যদি একবার পড়ি, আপনারা বুঝতে পারবেন একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজ করা, কারণ আমি এটা করে থাকি। এটা করলে কি হয়, প্যাসেজ অ্যানালাইসিস করলে কি হয়, রাইটিং এর ফরমেশনটা বোঝা যায়, রিডিং এর যে স্কিল সেটা ইনক্রিজ হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে সেটা ডেভেলপমেন্ট আসে। আর এটা রিড আউট করার পর আপনি যখন এই কোশ্চেন গুলো ধরে কোশ্চেনের এগেইনস্টে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, নিজের মতো করে উত্তর দিবেন, তখন আপনার এই স্পিকিং এর জায়গাটাও ক্লিয়ার হয়। অর্থাৎ এই প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে রিডিং, রাইটিং, স্পিকিং প্রত্যেকটা জায়গা ডেভেলপমেন্ট আসে। সেটা কিভাবে আসে আর কিভাবে সহজে স্পিকিং করা যায় দেখেন একটু। এখানে যে স্যাম্পল অ্যান্সারটা আছে এটা আমরা একটু পড়ি, এরপর আপনারা কোনোদিন যদি পিকনিক করে থাকেন সেটা কিভাবে করেছেন ডিসক্রাইব করবেন, দেখেন পারেন কিনা। এখানে বলছে লাস্ট উইন্টার, অর্থাৎ গত শীতে, আই ওয়েন্ট অন আ পিকনিক হুইজ অফ ফুল অফ এনজয়মেন্ট। এই যে বাক্যটা, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আই এটা আমার সাবজেক্ট, সাবজেক্টের পরেই ইংলিশ সেন্টেন্সে ভার্ব বসে। তো আমি গিয়েছিলাম একটা পিকনিকে, জেটি হুইজ এটা একটা রিলেটিভ প্রোনাউন, ওয়াজ মানে ছিল,
ফুল অফ এনজয়মেন্ট, যেটি ছিল আনন্দে ভরপুর। অর্থাৎ এটা এই যে জায়গাটা, এই বাক্যের ভিতরে দুটো ক্লজ আছে। হ্যাঁ, একটা হচ্ছে আই সাবজেক্ট ওয়েন্ট ভার্ব, হুইচ সাবজেক্ট ওয়াজ ভার্ব। অর্থাৎ আমার রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে এখানে আরেকটা বাক্যাংশ তৈরি করা। তো কি বলছে, আমি একটা পিকনিকে গিয়েছিলাম যেটি ছিল আনন্দে ভরপুর। আবার একটা সাবজেক্ট, সেটা কি উই। সো উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক। কোথায়? আমরা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জড দ্য পিকনিক। আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। উই ওয়ার 15 ইন নাম্বারস। আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার। আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। দেখেন, একটা কথা বলি, যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করা হয়, একটা সার্টেন টপিকের উপর যখন প্রেজেন্টেশন দেওয়া হয়, আমাদের মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না, ব্যাকগ্রাউন্ড বুঝতে হয়। মানেটা কি? আমি এই যে বলছি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার আছে, 18টার মতো মডাল সেমি মডাল ভার্ব আছে। এই সবগুলোরই প্রয়োজন হয় না। একটা বিষয়কে যখন আপনি ডিসক্রাইব করবেন, সার্টেন একটা বা দুইটা স্ট্রাকচার ইউজ করেই ডিসক্রাইব করা যায়, যদি ব্যাকগ্রাউন্ড বুঝতে পারেন। যেমন এখানে টপিকটা কি, আ পিকনিক আই এনজয়, তার মানে আপনার অতীতের একটা ঘটনাকে শেয়ার করতে হচ্ছে, অতীতের একটা এক্সপিরিয়েন্সকে এখানে ডিসক্রাইব করতে হচ্ছে। অর্থাৎ আপনি একটা পিকনিক করেছিলেন, সেটা কবে করেছিলেন, কার সাথে করেছিলেন, সেটা বলতে হচ্ছে। এই যে বললাম না করেছিলেন, তাহলে আমি করেছিলাম, তার মানে অতীতের কথা। মানে এই যে প্যারাগ্রাফটা দেখছেন, এই প্যারাগ্রাফের সবগুলো বাক্য কিন্তু ওই পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করা। তার মানে এই ব্যাকগ্রাউন্ডটা যদি কেউ একবার বুঝে যায় যে আমার টাইমিংটা কেমন, আমি যে কথাগুলো বলবো সেখানে সাবজেক্ট এবং ভার্বের কোন ফর্মটা ইউজ করবো, এটা বুঝতে পারলে দ্রুত কথা বলা যায় এবং মিস্টেক হওয়ার পসিবিলিটি কমে যায়। সো আপনি যদি বলেন যে উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম, উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার ভিতর, উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। উই ওয়ার ফু উই ওয়ার উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM উই রিচ দ্য গ্র্যান্ড স্পট, 10টার দিকে আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। টু অফ আওয়ার ক্লাসমেটস রানা অ্যান্ড কামাল টুক দ্য চার্জ অফ কুকিং, আমাদের দুইজন বন্ধু রানা এবং কামাল রান্নার দায়িত্ব নিয়েছিল। তাহলে দেখছেন, যখন আপনি নেগেটিভ করছেন, ডিড নট প্লাস টেক, অর্থাৎ ডিড বসাচ্ছি এই জন্য টেক, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনি নেই নেই। কুক মানেই রান্না করা, আবার কুক মানেই কিন্তু রাঁধুনি, নাউন। হ্যাঁ, বলছে কি যে রানা এবং কামাল রান্নার দায়িত্ব নিয়েছিল। অপের পর কুকিং, কারণ প্রেপোজিশনের পর ভার্ব বসে তার সাথে আইএনজি হয়। সোহেল অ্যান্ড আই, ডিগ থেকে ডাক, মানে খনন করেছিলাম। তাহলে দেখছেন সবগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সোহেল এবং আমি একটা ছোট চুলা খনন করেছিলাম, স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আমার কিছু বন্ধুরা কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে এই পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলাগুলো। হ্যাঁ, at about 1:30 PM, 1:30 মানে প্রায় 1:30টার দিকে, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছিল, খাবার রেডি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। হ্যাঁ, সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা অর্থাৎ বেড়ে দেওয়া শুরু করেছিলাম। দেয়ার ওয়ার, সেখানে ছিল পোলাও, রোস্ট, বিফ, স্যালাড, এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা আমরা আধা ঘন্টা, আমরা আমাদের খাওয়া ফেস্ট মানে ভোজন, খাওয়া শেষ করেছিলাম এবং বিশ্রাম নিয়েছিলাম আধা ঘন্টার জন্য। ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস, আমার একজন বন্ধু, রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার, রিপন একটা জোক মানে একটা কৌতুক প্রেজেন্ট করেছিল একজন ভ্রাসিয়াস মানে খাদ্যরসিক ব্যক্তির মতো। সুমন হু ইজ আ গুড সিঙ্গার, সুমন যে একজন ভালো গায়ক, প্রেজেন্টেড 2 songs অফ নজরুল, নজরুলের 2টা গান গেয়েছিল। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 PM আফটার টেকিং আওয়ার টি, চা খাওয়ার পর আমরা 5টার দিকে বাসায় ফিরেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। তাহলে এইখানে একজনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে। এইবার আমি যদি আপনাকে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দিতে বলি এই টপিকের উপর, আমি যদি আপনাকে বলি হ্যাভ ইউ এভার এনজয়েড এনি কাইন্ডস অফ পিকনিক, প্লিজ শেয়ার ইউর থট, তাহলে আপনার
কথা বলতে হবে, এবং এটা কিন্তু কঠিন না। একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব নেবেন। দেখেন আপনারা ফ্রি ক্লাস করছেন, যদি আমার পেইড কোর্সের স্টুডেন্ট হতেন তাহলে বুঝতে পারতেন এটা কতটা আহ, সুন্দরভাবে প্রত্যেকটা স্টুডেন্ট ডিসক্রাইব করে। রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, ওইখানে আছে, প্রত্যেকেই প্রেজেন্টেশন দেয়, স্পিকিং করে। কারণ কথা না বললে আপনি পারবেন না। আমি যত ভালো ক্লাস নেই, আপনি যত ভালো টিচারের কাছে ক্লাস করেন না কেন, এটা একটা ভাষা, এটা সায়েন্স না বা ম্যাথ না যে টিচার শেখালো আপনি শিখলেন। অনেকে বলে এই যে ফ্রি কোর্স পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ফ্রি ক্লাসে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়, পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন হয়। অর্থাৎ স্টুডেন্টস কথা বলতে পারে, আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন, তার মানে আপনার মুখ থেকে কথা বের করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে। অনেকে মনে করে যে আমি কিছুই পারি না, আমি আগে গ্রামার শিখি, এটা শিখি, ওটা শিখি, তারপরে কথা বলা শুরু করব। এটা যারা করেন তারা কোনোদিনও কথা বলতে পারবেন না। আপনার ভুল হয় হোক, কথা বলা শুরু করে দিতে হবে। আজকে একটা টপিকের উপর কথা বলেন, নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে, পরের দিন আবার আপনার কথা বলতে ইচ্ছা হবে। হ্যাঁ, কথা বলতে হয়, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হয়, মুখ দিয়ে কথা বের করতে হয়, না হলে কখনোই ভাষা শেখা যায় না। আপনি ভাষা শিখছেন, চুপ করে থেকে ভাষা শেখা যায় না। তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা আমি বলাই। তাহলে দেখেন, একটা সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন ওয়েন্ট, তাহলে আমরা গিয়েছিলাম। আবার একটা সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। আবার একটা সাবজেক্ট নেন উই, আবার একটা ভার্ব নেন ARRANGED অ্যারেঞ্জ। আবার একটা সাবজেক্ট নেন উই, আবার একটা ভার্ব নেন RESTACD রিস্ট। আবার একটা সাবজেক্ট নেন উই, আবার একটা ভার্ব নেন কুকড। আবার একটা সাবজেক্ট নেন উই, আবার একটা ভার্ব নেন এট। আবার একটা সাবজেক্ট নেন উই, আবার একটা ভার্ব নেন ফেল্ট। আবার একটা সাবজেক্ট নেন উই, আবার একটা ভার্ব নেন অ্যারেঞ্জ। আবার একটা সাবজেক্ট নেন উই, আবার একটা ভার্ব নেন। আমি কি দেখাচ্ছি জানেন? সেটা বলছি, একটু ওয়েট করেন। উই পারফর্ম। আবার একটা সাবজেক্ট নেন অন অফ মাই ফ্রেন্ড, FRIENDS, অন অফ মাই ফ্রেন্ড। এবার একটা ভার্ব নেন RECITED, রিসাইটেড। আবার একটা সাবজেক্ট নেন রিপোর্ট। হ্যাঁ, আবার একটা ভার্ব নেন স্যাং, বা আবার একটা সাবজেক্ট নেন জসিম। হ্যাঁ, আবার একটা ভার্ব নেন প্রেজেন্টেড। আবার একটা সাবজেক্ট নেন উই, তারপরে বলেন রিটার্ন, RETURNED, রিটার্ন। আবার একটা সাবজেক্ট নেন উই, দেন একটা ভার্ব নেন এনজয়। কতগুলো সাবজেক্ট ভার্ব নিলাম? আমরা যদি একটু কাউন্ট করি, 14টা। মানে আমার 14টা আলাদা সেন্টেন্স আমি এখানে তৈরি করতে পারি। তাহলে এই যে কথাটা, এইটুকু কি আপনি বলতে পারবেন না? উই ওয়েন্ট, উই অ্যারেঞ্জ, উই ডিস্ট, উই কুক, উই এট, উই ফেল্ট। এই সাবজেক্ট আর ভার্ব যদি বসাতে পারেন, বাকি অংশটা, অর্থাৎ এই যে এক্সটেনশনের যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। এখন এই যে ওয়েন্ট, অ্যারেঞ্জ, কুক যেগুলো নিলাম, এগুলো আপনি যে কাজটা করেছিলেন সেখানে গিয়ে সেই অনুযায়ী ভার্বটাকে ইউজ করতে হবে, এবং সেই ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করতে হবে। যেমন উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম কোথায়? উই ওয়েন্ট অন আ পিকনিক টু সুন্দরবন, টু সিলেট, টু কক্সেস বাজার। কোনো দিকে যাওয়া বোঝালে টু প্রেপোজিশন বসাতে হয়। তাহলে এটা কি লেখা কঠিন? উই ওয়েন্ট অন আ পিকনিক টু কক্সেস বাজার। এবার উই ওয়েন্ট, এবার আমরা গিয়েছিলাম, একটা টাইমের মেনশন করেন। উই ওয়েন্ট দেয়ার অন, বা ইন, বা লাস্ট ইয়ার, 2 ইয়ার্স এগো, যে কোনো একটা টাইমকে আপনি মেনশন করতে পারেন। লাস্ট ইয়ার, উই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার। এবার উই অ্যারেঞ্জ আ পিকনিক। উই অ্যারেঞ্জ, বা এখানে উই না বলে আপনি এখানে বলতে পারেন যে সাম অফ মাই কলিগস, হ্যাঁ, মাই রিলেটিভস, মাই ক্লাসমেটস। এবার উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, এখানে কি বলা যায়? দ্য গ্র্যান্ড স্পট। এবার এবার এখানে আপনি টাইমের মেনশন করেন, যে আমি যখন পিকনিকে গিয়েছিলাম সেখানে আমি ওই জায়গাটাতে পৌঁছেছিলাম কয়টার দিকে বা কোন টাইমে। আপনি লেখেন যে অ্যাট 2 PM, দুপুর 2টায়। এরকম লেখা যায় না? লেখা যায়। এরপর কি বলতে পারেন যে আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর উই কুকড, আমরা রান্না করেছিলাম কি? আপনি এখানে বলেন যে বিরিয়ানি, স্যালাড। দেখেন তো ইংরেজি ভাষা কি খুব কঠিন? একটু টেকনিক ইউজ করলে কত সহজে ইংলিশে লেখা যায়, কত সহজে কনভারসেশন করা যায়, কত সহজে স্পিকিং করা যায়। হ্যাঁ, বিরিয়ানি, সালাদ, পোলাও। হ্যাঁ, দেন আপনি এভাবে এক্সেট্রা ব্যবহার করতে পারেন। দেন উই এট, আমরা খেয়েছিলাম। কখন? উই এট আওয়ার ফেস্ট, আমরা কখন খেয়েছিলাম? এখানে একটা টাইম মেনশন করেন, যে অ্যাট 4 PM, সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম। আচ্ছা, এটা একটু আগে নেন, যে উই ফেল্ট কোয়াইট হাংরি,
আমরা খুবই ক্ষুধার্ত অনুভব করেছিলাম। কাট করে এখানে উই ফেল্ট কোয়াইট হাংরি। হ্যাঁ, এবার আপনি এটা বলেন। দেন উই অ্যারেঞ্জড, আমরা আয়োজন করেছিলাম সাম কালচারাল প্রোগ্রাম, CULTURAL প্রোগ্রাম। উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। তারপর উই পারফর্ম, আমরা পারফর্ম করেছিলাম কিসের? আপনি বলতে পারেন যে ড্যান্সিং, দেন সিঙ্গিং, হ্যাঁ, দেন সো মেনি অ্যাক্টিভিটিস। উই পারফর্ম সো মেনি অ্যাক্টিভিটিস। One of my friend recited a poem of Kazi Nazrul Islam. Ripon sang a song. Joshim presented a joke. Then we returned home at that time. অর্থাৎ পিকনিক করার পর অনেকে স্পোর্টস এর আয়োজন করে, কিছু কালচারাল অ্যাক্টিভিটিস এর আয়োজন করে না? তো সেইগুলো আপনার মতো করে আপনার যে এক্সপিরিয়েন্স সেটা আপনি ডেসক্রাইব করবেন। দেন আপনি বলেন উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট। তাহলে এই কথাগুলো বলা কি খুব কঠিন? এখানে কোনো হার্ড সেন্টেন্স আছে, কঠিন সেন্টেন্স আছে? আমরা অনেকে মনে করি ভোকাবুলারির জন্য ইংলিশ পারি না। এখানে কি ভোকাবুলারিটা ম্যাটার করে? একটু ভাবেন তো, একটু দেখেন তো, কোনো হার্ড ভোকাবুলারি আছে যেটা আপনি জানেন না? না। তাহলে আমরা পারি না কেন? আমরা সঠিক পদ্ধতি ফলো করি না। আমরা প্র্যাকটিক্যালি স্পিকিং করার চেষ্টা করি না, অ্যাপ্লাই করার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না যে স্পিকিং করতে গেলে প্রবলেমটা মেইনলি কোথায় হয়, কোন জায়গাটায় সমস্যা ফেস করি, কিভাবে সেটাকে ওভারকাম করতে পারি, এইটাই বুঝি না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? এই যে জায়গাগুলো দেখালাম, একটা হচ্ছে ভার্বের ফর্ম মুখস্থ করার টেকনিক, একটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার Yes, দিয়ে sir. Yes, sir. কনভারসেশন Yes, sir. প্র্যাকটিস, একটা হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার যে ফর্মুলাটা, কিভাবে স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, এটা করতে হয়। এইভাবে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করলে, করার চেষ্টা করলে ভাষা শেখা কি কঠিন হবে? হবে না। কিন্তু আমরা এটা করি না। আর আমরা অনেকেই রুলস স্ট্রাকচার প্র্যাকটিস করি, ওইটার ভিতরে সীমাবদ্ধ থাকি, ওইটা থেকে ডেভেলপ করতে পারি না। তো এগুলো আপনারা করবেন। এবার আমি আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে শুধুমাত্র টেন্স দিয়ে মনের ভাব কিন্তু আমরা সবগুলো প্রকাশ করতে পারি না। এই জন্য টেন্সের পাশাপাশি আমাদের মডালের ব্যবহার শিখতে হয়। এই দেখেন, মডালস আর অক্সিলারি ভার্ব, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। সো এখানে কি বলছে যে এই অধ্যায়ে মডালগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, ভার্বের সাথে SES DED IN যেগুলো বসানো যাবে না। এই যে মডাল, মডাল মানে কি জানেন? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই অক্সিলারি ভার্ব মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। সো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ওগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলি, যেগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসায়। আর এই মডাল, এগুলো ওয়ান কাইন্ডস অফ অক্সিলারি। অক্সিলারি মানে হেল্পিং, মানে এরা কিন্তু অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। এখন ওই টেন্সের ক্ষেত্রে যে অক্সিলারি গুলো বসে, ওইখানে কিন্তু মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বসে। ভার্বের সাথে কখনো ING, কখনো DED TN এগুলো বসে। কিন্তু এই মডাল ভার্বের সুবিধা হচ্ছে, মডালের পর যেটাই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসে। তো এই জন্য এই মডালের ব্যবহারগুলো জানতে হয়। অর্থাৎ এই মডালটা আমরা কেন শিখি? আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার আছে ইংলিশে। এই 12টা স্ট্রাকচার দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। ওই যে আমি বলছিলাম না যে এই যে হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এই দেখেন, আমার এই বইটাতে লেখা আছে যে একটা পার্টিকুলার ভার্বকে কিভাবে 30টা ওয়েতে, 30টা সেন্সে আমরা ব্যবহার করতে পারি, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সহ। 30+ sentences practice with on verb according to the structure of tense and modal verbs। দেখছেন? এবং সবগুলো নেগেটিভ ইন্টারোগেটিভও দেওয়া আছে। তো আমি যদি এখন আপনাকে বলি, বলেন তো যে এই দেখেন, আহ আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সেই স্কুলে যাই, হি গোস টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল, আমি গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি যাবো। আই এম গোয়িং টু স্কুল, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, যাচ্ছিলাম। সো এইভাবে এই করতে করতে আমার এইখানে টেন্স এসে শেষ, যে আই উইল হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে, বা হি উইল হ্যাভ গান টু স্কুল, সেই স্কুলে গিয়ে থাকবে। এই হচ্ছে আমার টেন্স, এই জায়গাটায় মনে করেন শেষ হয়ে যাচ্ছে। এখন দেখেন, আমার টেন্স যখন শেষ হচ্ছে, আমি মডাল ভার্ব নিচ্ছি যে আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান্ট গো মানে আই ক্যান নট গো, আমি যেতে পারি না। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে বলেন তো তার স্কুলে যাওয়ার কথা, এটা কোন টেন্স দিয়ে বলবেন? বা সেই স্কুলে যেত,
এটা কি কোনো পাস্ট টেন্স দিয়েও বলতে পারবেন? না। হি ইউজ টু গো টু স্কুল, অর্থাৎ এই যে ইউজ টু এর ব্যবহার বা সাপোজ টু এর ব্যবহার, এই যে টাইমিং গুলো, তার স্কুলে যাওয়া উচিত, হি শুড গো টু স্কুল, এই টাইমিং গুলো কোনো টেন্স দিয়ে বলা যায় না। অর্থাৎ শুধুমাত্র টেন্স দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না বিদায় এই মডেলের ব্যবহার শিখতে হয়। তো মডেল কি, অক্সিলারি, এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে। এই মডেল ভার্ব মূলত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি এগুলো বুঝিয়ে থাকে। যেমন দেখেন, মডেল একটা মেজর রোল প্লে করে। আমি যদি একটা পার্টিকুলার ভার্ব দিয়ে কথা বলি, কিভাবে এটার পরিবর্তনটা হয়? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি কথা বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি কথা বলতেও পারি। অর্থাৎ ক্যান মানে পারা, মে মানেও পারা, বাট ক্যান অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়, মে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। আমি যদি বলি সে আমাদের বাড়িতে আসতে পারে, আজ বৃষ্টি হতে পারে, এখানে হওয়ার একটা সম্ভাবনা আছে, ইট মে রেইন টুডে, হি হি মে কাম টু আওয়ার হোম টুডে, অর্থাৎ পসিবিলিটি আছে। কিন্তু আমি যদি বলি আমি 10 কেজি ভার বহন করতে পারি, দ্যাট ইজ মাই অ্যাবিলিটি, আই ক্যান টেক 10 কেজি লোড। হ্যাঁ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, এটা আমার শক্তি আছে, দম আছে, সামর্থ্য আছে, তাই পারি। এটা হচ্ছে অ্যাবিলিটি অর্থে। হ্যাঁ, সো আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি, বলার পসিবিলিটিটা আরেকটু কম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ওট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। এই শুড মানে উচিত, ওট মানে উচিত, বাট পার্থক্য আছে। বেশি পলাইটনেস প্রকাশ করতে ওট টু এর ব্যবহার হয়। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন বা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। সো এইগুলো হচ্ছে মডেলের ব্যবহার। সেমি মডেল গুলো সেম ওয়েতে, হ্যাঁ, আই অ্যাম টু স্পিক ইংলিশ, আই ওয়াজ টু স্পিক ইংলিশ, আই অ্যাম সাপোজ টু স্পিক ইংলিশ, এইভাবে পরিবর্তনটা শিখতে হয়। এই মডেলের উপরে ক্লাস নিতে গেলে একটা বড় ক্লাস নেওয়া লাগে, আর এই প্রত্যেকটা মডেলের উপর আবার আলাদা আলাদা ক্লাস আছে, সেগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো পরে। তো ইভেন আমার রেকর্ডেড ক্লাসও আছে মডেল ভার্বের উপর, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম বা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এইখানে মনে করেন আমি আপনাদের এই যে টেন্স গুলো দেখালাম, তাই না? এই যে হি ড্রাইভস এ কার, হি ড্রোভ এ কার, এইভাবে এই যে টেন্স গুলোকে কিন্তু আমি এখানে দেখাচ্ছিলাম। এরপর আমি যদি আপনাদের এই জায়গাটা নিয়ে একটু কথা বলি, জাস্ট ওইটা মনে কর, আমার এই মনে করেন 12টা টেন্স নিয়ে দেখানোর পর, এবার আমি যদি এই ড্রাইভ কথাটাকে আরো আরো মডিফাই করতে চাই, আরো বিভিন্ন টাইম ইউজ করতে চাই, তাহলে আমি কি বলছি যে হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হ্যাঁ, এই ক্যানের পরিবর্তে আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। আমি যদি বলি হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি অস টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, হ্যাঁ, তার গাড়ি চালানোর কথা। সো এইগুলোর আবার নেগেটিভ ইন্টারোগেটিভও আছে, সিস্টেম আছে, করতে হয়। তো এইগুলো যদি আমরা করতে পারি, আগের দিনও বলছি যে 12টা টেন্স প্লাস 18টা মডেল, সেমি মডেল, 30টার মতো স্ট্রাকচার হয়। মানে একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দেখে নেওয়া যায় বা বলা যায়। তো এটা যদি আমরা পারি, তাহলে আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলেই, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, আপনি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন, আপনি পারবেন। এটা কঠিন কিছু না। ভাষাটাকে অলওয়েজ প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করতে হয়। আমি দেখাচ্ছি, আমি আরেকটা কনভারসেশন নিয়ে আমি কথা বলছি আপনাদের সামনে। আর আমি আবারও বলে রাখছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান, আগামী পরশুদিন থেকেই ক্লাস শুরু হবে। আপনারা প্রথম থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন যারা আসবেন। হ্যাঁ, এবং যারা কোর্সে আসবেন, আপনারা এই আমার লেখা বইটার পিডিএফ কপি পাবেন, 2টা বইয়ের কপি আমি দিয়ে দিব। আর অফলাইনে যদি অর্ডার করতে চান, এই দেখেন আমার নিজের লেখা যে বইটা, এই এই যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি সবকিছু, এটা অফলাইনে এই বইটার প্রায় 400 টাকা, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন। ডেলিভারি 400-500 টাকা পড়বে। আপনার গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, ভোকাবুলারি, রিডিং এবং রাইটিং, এটার ভিতরে কিন্তু সবকিছুই আছে। তো এটাও আপনারা নিতে পারেন। যারা
মানে পেইড কোর্সে আসছেন না তারাও পড়তে পারেন। আমার দুই একটা ফ্রি ক্লাস করে যদি এই বইটা অ্যাটলিস্ট পড়েন, আপনার মনে হবে আপনি আমার ক্লাস করছেন। সেইভাবেই সহজ এবং সাবলীল ভাষায় স্পোকেন ইংলিশটাকে এখানে উপস্থাপন করা। আর যেটা আমি বলছি সেটা হচ্ছে, পেইড কোর্সে যারা আসবেন, 26 তারিখ রাত 8:30 থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে। এবং এটা 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস টাইম থাকবে। শনি সোম বুধ শুক্র। আগামী সোমবার বুধবার থেকেই শুরু হবে। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারবেন। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার বা যারা ইমিগ্রান্ট আছেন, 30 জন করে স্টুডেন্ট থাকবে প্রত্যেকটা ব্যাচে। এই রাতেই হবে ক্লাসগুলো। রমজান মাসে আমরা তারাবির নামাজের পর অর্থাৎ রাত 10টা 15 বা 10টা 30-এ শুরু করব। একটু লেটে আমরা শুরু করব, প্রত্যেকে একটু থাকার চেষ্টা করবেন। তাহলে এই টাইমের ভিতরেই অর্থাৎ কম সময়ের ভিতরেই ডেভেলপমেন্টটা করতে পারবো। এরপরে যদি রাতে খুব সমস্যা হয়, আমি আরেকটা ব্যাচ রাখবো, অর্থাৎ ইফতারের পর পর সন্ধ্যা 6টার দিকে ইফতার শেষ হলে আমরা 7টা থেকে ক্লাস শুরু করব। তারাবির নামাজ শুরুর আগে অর্থাৎ 8টা বা 8টা 15-এর ভিতর আমরা শেষ করব। এইভাবে আমরা এই ক্লাসগুলোকে অর্গানাইজ করব, অর্থাৎ রমজান মাসেও ক্লাসের বাধা বিঘ্ন আসবে না। ফ্রেশ মাইন্ডে ভালোভাবে ক্লাসগুলো করতে পারবেন। এবং আহ, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড থাকবে। কোনো ক্লাস যদি আপনি মিস করেন পরবর্তীতে দেখে নিতে পারবেন। এবং এই ক্লাসগুলো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা টপিক পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা আয়ত্তে আনতে পারবে। টোটাল 70টা ক্লাস। কোর্স ফি 2,000 টাকা, এটা আমি বলে দিয়েছি। 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। এবং এখানে আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আপনি পাবেন, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন আপনি বুঝতে পারবেন। আর এই কোর্সের মেইন বেনিফিট হচ্ছে কোর্স শেষে আপনি সার্টিফিকেট পাবেন। এটা 2 ওয়ে কমিউনিকেশন, আমার অধীনে থেকে আমার আন্ডার থেকে 3 মাস ধরে ক্লাসগুলো করতে পারবেন। এর থেকেও যদি বেশি সময় লাগে, 3 মাসের ভিতর কাভার করতে না পারেন, আপনি অন্য কোনো ব্যাচে পড়তে চান, সেটাও পড়তে পারবেন। তার জন্য আলাদা টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এটা হচ্ছে কথা। এবং প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, আপনার ভিত্তিটা মজবুত করার জন্য, যাতে করে আপনি একটা প্রেজেন্টেশন দিতে পারেন, স্পিকিং করতে পারেন সার্টেন টপিকের উপর, ভাইবা ফেস করতে পারেন। আপনার অফিসে, কলেজ, ইউনিভার্সিটিতে একটা প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে যাতে দিতে পারেন, কোনো কনফিউশন ছাড়া, ক্রিয়েটিভ পাওয়ারটা যাতে আপনার বাড়ে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর, এরপর 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্রেজেন্টেশন এবং ট্রান্সলেশনের উপর, যাতে করে আপনার ওরাল ডেভেলপমেন্টটা হয়, মুখের ফ্লুয়েন্সিটা বাড়ে, জড়তাটা কাটে। অর্থাৎ প্র্যাকটিক্যাল স্পিকিং এর ক্লাস। এছাড়া 1-to-1 সেশন থাকে। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সের নতুন ব্যাচে আপনাদেরকে অ্যাড করে নিব। আগামী পরশুদিন থেকেই ক্লাস শুরু করতে পারবেন যারা করতে চান, প্রথম থেকে ধারাবাহিকভাবে। যারা ইন্ডিয়া থেকে আসেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, গুগল পে বা ফোন পে করে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। এতটুকু বলে রাখলাম। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, আপনারা এখানে আসেন, অনেকে যারা আমার আগেও ক্লাস করেছেন, তো যদি মনে হয় যে টেকনিক ভালো, আমি শিখতে পারবো, আমি একটা টিচারের অধীনে থেকে, মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, তারা এটা করতে পারেন। আপনি ব্যর্থ হবেন না। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইনশাল্লাহ। আই উইল অ্যাসিওর ইউ। আমি এতটুকু আপনাকে বলতে পারি, কারণ আমি যে মেথডটা অবলম্বন করছি, যে টেকনিকটা ফলো করছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ভাষাটাকে ডেভেলপ করতে পারি। আমি গ্রামার শিখবো, আমি স্পোকেনের রুলস রেগুলেশন শিখবো, সেটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন, স্পিকিং, কনভারসেশন। এবং যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা ইফেক্টিভ কোর্স হবে। আইএলটিএস এর অনেকগুলো সেশন থাকবে এবং ধারাবাহিকভাবে আপনি ভাষাটাকে শিখতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। দ্রুত ডেভেলপমেন্ট আপনি পাবেন। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, এটা আপনারা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন প্র্যাকটিক্যাল ওয়েতে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট যারা প্রবাসী আছে। ঠিক আছে? তো এই ক্লাস শেষে আমি রেকর্ড এবং পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আজকের এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি দ্রুত আপনাদেরকে